নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র ষোড়শ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, রহস্য যখন সামুদ্রিক। আজ থাকলো অন্তিম পর্ব। কফি পানের পর বর্মনদা যা বললেন তা সংক্ষেপে এই: পিটার গোমসের এক কর্মচারী ওড়িয়া, তার নাম নবকুমার পণ্ডা। আজ ওই সাংঘাতিক ঘটনার জন্য পিটার গোমসের দোকান বন্ধ ছিল, কিন্তু মিস্টার পণ্ডা পিছনের বাংলায় ছিল। গোমস সাহেবের সঙ্গে কম্পিউটার কেনার মিথ্যা কাহিনী বানিয়ে এবং বর্মনদার অচেনা লোকদের সঙ্গে ভাব করার কুশলতা তো অতুলনীয়। তিনি ভদ্রলোককে করায়ত্ত করে ফেলেছিলেন। তারপর ও কথা বলার ফাঁকে জানিয়েছিলেন ব্যাঙ্গালোর থেকে এখানে একজন মহিলা বিজ্ঞানীর আসার কথা, তিনি বর্মনদার পরিচিত। তিনি বলেছিলেন গোমস সাহেবের কাছে এক ধরনের জাপানি কম্পিউটার পাওয়া যায়, তাতে বিজ্ঞানের সব দুরূহ অঙ্ক নিমেষে কষে ফেলা যায়। সেই মহিলা বিজ্ঞানী নিশ্চয়ই গোমস সাহেবের সঙ্গে যোগাযোগ করেছিলেন। মিস্টার পণ্ডা বর্মনদাকে বলেছে এক মহিলা কাল তাকে ফোন করেছিলেন। তিনি ব্যাঙ্গালোরে থাকেন। তখন সাহেব বাইরে কোথাও গিয়েছিল, তাকে সন্ধ্যার পর ফোন করতে বলেছিল। সন্ধ্যায় গোমস সাহেব দোকানের অফিস ঘরে ছিল, সেই সময় টেলিফোন এসেছিল। কথাবার্তা শুনে মিস্টার পণ্ডা বুঝতে পেরেছিল ব্যাঙ্গালোরের সেই মহিলা বিজ্ঞানী কথা বলছেন। তারপর গোমস সাহেব অফিস থেকে বেরিয়ে যায়। ওদিকে আগেই বর্মনদা হোটেল পূর্বাচলের ক্যান্টিনের একজন কর্মচারীর সঙ্গে কথা বলে এসেছেন। কর্মচারীটি তাকে বলেছেন 23 নম্বর সুইটে ভদ্রমহিলার সঙ্গে গোমস সাহেব দেখা করতে এসেছিল। তাহলে দেখা যাচ্ছে ক্যাপ্টেন বার্মা, কর্নেল এবং বর্মনদা যে সুইটে রাত 9টায় ডিনার খেয়েছেন, সেই সুইটেই তার কিছুক্ষণ আগে পিটার গোমস গিয়েছিল। বর্মনদার কথা শেষ হওয়ার পর ক্যাপ্টেন বার্মা উত্তেজিতভাবে বললেন, তাহলে দেখুন কর্নেল, আমার কথায় কোনো ভুল ছিল না। আমি ডক্টর ফাটনবিসের টেবিলে কাগজপত্রের তলা থেকে যে নেম কার্ডটা দেখতে পেয়েছিলাম, সেটা সত্যি পিটার গোমসের কার্ড। তখনই বুঝেছিলাম এই ধুরন্ধর মহিলা আমার কুড়িয়ে পাওয়া এক জার্মান বিজ্ঞানীর থিসিসের জেরক্স কপি হাতিয়ে গোমসকেই বেচে দিয়েছেন। আমার ভুল হয়েছিল ওকে জেরক্স কপি দেওয়া। কর্নেল সাহেব, এবার বুঝুন, আপনার সায় না পেলে আমি কখনোই মহিলাকে জেরক্স কপি দিতুম না। কর্নেল বললেন, ডক্টর ফাটনবিস এখনো এখানে আছেন কিনা সেটা জানাই জরুরি। বর্মনদা বললেন, নিশ্চয়ই আছেন। এভাবে হঠাৎ সম্মেলন ছেড়ে চলে গেলে তার প্রতি অনেকের সন্দেহ জাগতে পারে, কারণ তিনি নাকি একটা যুগান্তকারী জীববিজ্ঞানের তত্ত্ব আবিষ্কার করেছেন, যা সম্মেলনে তার পড়ার কথা। ক্যাপ্টেন বার্মা বললেন, আমরা গাড়ি বের করে এখনই সমুদ্র ভবন অডিটোরিয়ামে যেতে পারি? কর্নেল বললেন, হ্যাঁ, আমাদের এখনই গিয়ে দেখা দরকার। পিটার গোমস মারা পড়েছেন শুনে ডক্টর ফাটনবিস কোনো অছিলায় এখান থেকে কেটে পড়েছেন কিনা। ক্যাপ্টেন বার্মার গাড়িতে মিনিট 10-এর মধ্যেই আমরা সমুদ্র ভবন অডিটোরিয়ামের সামনে পৌঁছালাম। পার্কিং জোনে গাড়ি রেখে কর্নেল এবং ক্যাপ্টেন বার্মা বললেন, আমরা শ্রোতাদের ভিড়ে জায়গা করে নেব। আপনারা দুজনে সাংবাদিক, আপনারা প্রেস কর্নারে গিয়ে বসবেন, তবে আমাদের দিকে একটু লক্ষ্য রাখবেন। প্রেস কর্নারে দুজনে দুদিক থেকে গিয়ে নিজেদের সিটে বসলুম। তখন অন্য এক বিজ্ঞানী সবে তার পেপার পড়তে শুরু করেছেন। প্রেস কর্নারে কিন্তু রাঘবনকে দেখলুম না। তাকে পুলিশ অ্যারেস্ট করেনি তো? বর্মনদার চোখে চোখ পড়তেই তিনি
চোখের ইশারায় রাঘবনের শূন্য সিটটি দেখিয়ে দিলেন। সাংবাদিকরা সিরিয়াস ভঙ্গিতে বিজ্ঞানীর ভাষণে চোখ বুলোচ্ছিলেন। বলা দরকার, আমার সিটেও যথারীতি এক কপি প্রতিলিপি সযত্নে রাখা ছিল। সেটা আমার হাতে, কিন্তু আমার দৃষ্টি বিজ্ঞানীদের আসনের দিকে। সেখানে ডক্টর ফাডনবিসকে আবিষ্কার করতে দেরি হলো না, কারণ মহিলা বিজ্ঞানীর সংখ্যা মাত্র 5। তারপরেই লক্ষ্য করলুম ডক্টর ফাডনবিস বর্মনদার দিকে তাকিয়ে একবার হাত নাড়লেন। বর্মনদাও যথারীতি হাত নাড়লেন। হাতের ভাষায় দুজনের মধ্যে কি কথা হলো কে জানে, তবে ডক্টর ফাডনবিসের মুখে হাসি ছিল। তখন প্রায় 10:30 বাজে। জলদগম্ভীর স্বরে পেপার পড়া শেষ করতে বিজ্ঞানী ভদ্রলোকের প্রায় 1 ঘন্টা লাগলো। সময় কাটছিল না। দুর্বোধ্য সব বিষয়ে এইসব ভাষণ শোনা আমার পক্ষে খুব কষ্টকর। কিন্তু এরপর ঘোষিকা মিস চন্দ্রলেখা ঘোষণা করলেন, এবার জীববিজ্ঞানের জিনোম প্রকল্প বিষয়ে পেপার পড়বেন প্রথিতযশা জিনোম ও সমুদ্র বিজ্ঞানী ডক্টর সুভদ্রা ফাডনবিস। তার ভাষণের পরই আমাদের মর্নিং সেশন শেষ হবে। লাঞ্চের পর দ্বিতীয় সেশন শুরু হবে বেলা 4টে। আমি ডক্টর ফাডনবিসকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। সুভদ্রা ফাডনবিস আসন ছেড়ে এগিয়ে গেলেন। তারপর যখন মঞ্চে উঠলেন, দেখলুম তাঁর পরনে বাঙালি মেয়েদের মতো পরা শাড়ি। মঞ্চে তাকে সুন্দর এবং সপ্রতিভ দেখাচ্ছিল। ফাইল খুলে তিনি তার পেপার বের করলেন। ইতিমধ্যে আমাদের কাছে তার পেপারের কপি পৌঁছে দেওয়া হয়েছে। তার পেপারের শীর্ষ নাম এ নিউ হরাইজন ইন দ্য ফিল্ড অফ জিনোম প্রজেক্ট। তার কণ্ঠস্বর তীব্র, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলুম উনি কি বলতে চাইছেন। আণবিক জীববিজ্ঞানের পটভূমিতে দীর্ঘকাল গবেষণার পর ডক্টর ওয়াটসন নামে এক বিজ্ঞানী জীবকোষে ক্রোমোজোমের মধ্যে মালার মতো গাঁথা জিনের ভিতরে ডিএনএর স্ট্রাকচার বা গঠন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি ডিএনএ চর্চার জন্য যে প্রকল্প হাতে নেন তার নাম জিনোম প্রকল্প। ডক্টর সুভদ্রা ফাডনবিস এই প্রকল্পে কয়েক বছর গবেষণা করার পর একটা নতুন তথ্য আবিষ্কার করেছেন। পিঁপড়ে জাতীয় কীটের মতো প্রাণীদের ডিএনএকে এমনভাবে বদলে দেওয়া যায় যা হাইড্রোজেন বোমার চেয়ে সাংঘাতিক মারণাস্ত্র হয়ে উঠতে পারে। তার তত্ত্ব অনুসারে কোনো কীটের ডিএনএতে পরিবর্তন ঘটিয়ে এমন অবস্থা আনা যায় যা প্রতি সেকেন্ডে ক্রমাগত বংশবৃদ্ধি করবে এবং উদ্ভিদ জগৎকে খেয়ে নিঃশেষ করে ফেলবে। কোনো দেশ যদি এই অস্ত্র পায় তাহলে সে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারবে। বিজ্ঞানীদের বসার জায়গা থেকে গুঞ্জন শোনা গেল। তারপরেই দেখলুম ক্যাপ্টেন বার্মা উঠে দাঁড়িয়ে ক্রুদ্ধ কণ্ঠস্বরে বলে উঠলেন, ডক্টর ফাডনবিস, আপনি আমার দেওয়া জার্মান বিজ্ঞানী ফ্রেডারিক স্টাইনগাসের পেপার থেকে তথ্য নিয়েছেন। এটা অত্যন্ত অন্যায়। সম্মেলনে জোরালো গুঞ্জন শুরু হয়ে গেল। বর্মনদা আমাকে চুপি চুপি বললেন, ভুলটা আমারই। ক্যাপ্টেন বার্মা যে এমন বোকামি করে বসবেন ভাবতে পারিনি। বর্মনদা কথাগুলো আমাকে বাংলাতেই বললেন। আমাদের আশেপাশের কোনো সাংবাদিক বাংলা জানেন বলে মনে হলো না। যাই হোক, সুভদ্রা ফাডনবিস পাল্টা ক্রুদ্ধ কণ্ঠস্বরে বলে উঠলেন, ওই জার্মান বিজ্ঞানীর তত্ত্ব আমি আগেই জেনেছি। ক্যাপ্টেন বার্মাকে কর্নেল নিরস্ত করার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি আরো ক্রুদ্ধ হয়ে বললেন, আপনি অসত্য কথা বলছেন। জার্মান বিজ্ঞানীর একটি গোপন ডকুমেন্টের জেরক্স কপি আপনাকে দেওয়ার সাক্ষী এখানেই উপস্থিত আছেন। তারপর দেখলুম কর্নেল ক্যাপ্টেন বার্মাকে প্রায় জোর করে বাইরে নিয়ে গেলেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে টাই স্যুট পরা চাঁদরেল এক ভদ্রলোক গম্ভীর কণ্ঠস্বরে বলে উঠলেন, আমি আপনাদের চুপ করতে অনুরোধ জানাচ্ছি। এই ক্যাপ্টেন বার্মা যে একজন বদ্ধ পাগল তা এখানকার সবাই জানে। আমরা চাই সম্মেলনের শিষ্টতা যেন বজায় থাকে। ডক্টর ফাডনবিস, আপনি আপনার পেপার পড়ুন। গুঞ্জন থেমে গেল। সুভদ্রা ফাডনবিস ততক্ষণে আংশিক আক্রমণ সামলে নিয়েছেন। তিনি আবার পেপার পড়া শুরু করলেন। বর্মনদা চুপি চুপি ডাকছিলেন, জয়ন্ত, উঠে পড়ো। তখনই দুজনে বেরিয়ে এসে দেখলুম কর্নেল এবং ক্যাপ্টেন বার্মা তার গাড়ির কাছে দাঁড়িয়ে উত্তেজিতভাবে কথা বলছেন। আমরা কাছে যেতেই ক্যাপ্টেন বার্মা বললেন, সুভদ্র, আমার ইচ্ছে করছে ওই মহিলাকে তুলে সমুদ্রে ঝুড়ে ফেলে দিই। মহিলা কি চালাক লক্ষ্য করেছ? কিন্তু এই কাণ্ডটা তুমিই বাঁধালে। বর্মনদা বললেন,
আমি কল্পনাও করিনি ভদ্রমহিলা অন্যের থিসিসকে নিজের বলে চালাবেন। কর্নেল একটু হেসে বললেন, আমার মতে ক্যাপ্টেন সাহেবের রাগের কোনো কারণ ছিল না। ক্যাপ্টেন বার্মা বললেন, কেন? আমি কি মিথ্যা বলছি? আপনিও তো জার্মান বিজ্ঞানের পেপার পুরোটা পড়েছেন। কর্নেল বললেন, কিন্তু ক্যাপ্টেন সাহেব, আপনি ভুলে যাচ্ছেন জার্মান বিজ্ঞানীর পেপারের দ্বিতীয় অংশই গুরুত্বপূর্ণ, কারণ ওই অংশেই তাঁর এই প্রজেক্টের ফর্মুলা সবিস্তারে দেখানো হয়েছে। সেই জন্যই আমি আপনাকে দ্বিতীয় অংশটা জেরক্স কপি দিতে নিষেধ করেছিলাম। ক্যাপ্টেন বার্মা এতক্ষণে শান্ত হলেন, বললেন, ভাগ্যিস আমি ওই ভাইটাল সেকেন্ড পার্টটা ওর হাতে তুলে দিইনি। যাই হোক, চলুন বাংলোয় ফেরা যাক। সুভদ্র, উঠে পড়ো। বর্মনদা গাড়িতে উঠে বললেন, যাই বলুন ক্যাপ্টেন সাহেব, আমি কিন্তু জেনে শুনেই এই খেলাটা খেলেছিলাম। সুভদ্রা ফাটনবিস আমার অনেক দিনের চেনা মহিলা। দিল্লিতে বায়োলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে থাকার সময় উনি এক বিদেশি চোরের পাল্লায় পড়েছিলেন। সময় মতো আমি সুভদ্রাকে সাবধান করে দিই। বাংলায় পৌঁছে এবার আমরা ড্রয়িং রুমে বসলুম। বললুম, আমরা যাই ভাবি না কেন, এই ঘটনা কিন্তু সবিস্তারে দেশের সব কাগজে বেরোবে। ডক্টর ফাটনবিসের ভাবমূর্তি এতে ক্ষুণ্ণ হতে পারে। কি বলেন বর্মনদা? বর্মনদা বললেন, সে যা হওয়ার হবে, কিন্তু আমার ভয় হচ্ছে এবার ক্যাপ্টেন সাহেবের কাছে গপ্পটা আদায় করার জন্য সাংবাদিকরা এসে ভিড় বাড়াবে। কর্নেল বললেন, তুমি ঠিক ধরেছ সুভদ্র। ক্যাপ্টেন সাহেব, একটার মধ্যে লাঞ্চ সেরে নিয়ে আপনি বরং আপনার ফার্ম হাউসে গিয়ে গা ঢাকা দিন। ক্যাপ্টেন বার্মা গম্ভীর মুখে বললেন, রঘুনাথ ওদের গেট থেকে ভাগিয়ে দেবে। ইস, কি যে ভুল করেছি! আমার অ্যালসেসিয়ান ডনিকে সঙ্গে নিয়ে এলে ভালো করতো। ফার্ম হাউস পাহারার কাজে ওকে রেখে আসাই ভুল হয়েছে। উনি ভেতরের ঘরে চলে গেলেন। কর্নেল হাত বাড়িয়ে টেলিফোনের রিসিভার তুলে ডায়াল করলেন। তারপর সাড়া পেয়ে বললেন, হ্যালো, আমি কর্নেল নীলাদ্রি সরকার বলছি। ওসি সাহেব এখন নেই। ঠিক আছে, উনি ফিরে এলে বলবেন আমি রিং করেছিলাম। রিসিভার রেখে উনি সেন্টার টেবিল থেকে একটা ইংরেজি পত্রিকা টেনে নিলেন। বুঝতে পারলুম আমার বৃদ্ধ বন্ধু পত্রিকার ছাপানো অক্ষরে চোখ রেখে মনের ভিতরে পিটার গোমসের হত্যার রহস্য নিয়েই খেলা শুরু করেছেন। এই সময় আমি পকেট থেকে সেই বিদেশি সিগারেটের প্যাকেট বার করে বর্মনদার সামনে ধরলুম। বর্মনদা অবাক হয়ে বললেন, আরে, এ মাল তুমি পেলে কোথায়? তাছাড়া তুমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলে বলছিলে। বলে বর্মনদা একটা সিগারেট টেনে নিলেন। আমিও একটা নিলুম। বর্মনদা লাইটার বের করে সিগারেট ধরালেন। কর্নেল বললেন, আমারও চুরুট খেতে ইচ্ছা করছে, কিন্তু খাবো না। যত শীঘ্র রামলাল লাঞ্চের আয়োজন করতে পারে ততই ভালো। বর্মন, তোমাকে কাল রাত্রে যে চুরুটটা দিয়েছিলুম তার সদ্ব্যবহার করেছো তো? করেছি। বাজে বলো না, অত কড়া চুরুট তুমি নিশ্চয়ই এখনো পুরোটা শেষ করতে পারোনি। বর্মনদা আমার কাঁধে হাত রেখে বললেন, আপনার শিষ্য জয়ন্ত সাক্ষী? বললুম, হ্যাঁ কর্নেল। বর্মনদা আজ ভোরবেলায় কাফেটেরিয়ার সামনে দাঁড়িয়ে একটা চুরুট টানছিলেন। গন্ধ শুকেই আমি বুঝতে পেরেছিলুম ওটা আপনারই উপহার। 12:30টার মধ্যে লাঞ্চ সেরে ক্যাপ্টেন বার্মার গাড়িতে উঠেছিলুম। কর্নেল বলেছিলেন, আপাতত আমার ফার্মে যাওয়ার ইচ্ছা নেই, কারণ পুলিশের সঙ্গে আমার যোগাযোগ রাখা দরকার। তাছাড়া বর্মন এবং জয়ন্তকেও আমার দরকার আছে। তাই আমাদের আপনি কোথাও রাস্তায় নামিয়ে দেবেন, আমি টেলিফোনে আপনার সঙ্গে যোগাযোগ রাখব। আর একটা কথা, এরপর আপনি কিন্তু সাবধানে থাকবেন। না, সাংবাদিকদের উপদ্রবের কথা বলছি না। আমার সন্দেহ হচ্ছে শ্রীমতী ফাটনবিসকে প্রকাশ্যে অপমান করায় তো বটেই, তাছাড়া জার্মান বিজ্ঞানীর পেপারের সেকেন্ড পার্টের লোভে আপনি আক্রান্ত হতে পারেন। ক্যাপ্টেন বার্মা গাড়িতে স্টার্ট দিয়ে বাঁকা হেসে বলেছিলেন, আপনি তো দেখেছেন আমার রাইফেল আছে, তাছাড়া সঙ্গে আমি ফায়ার আর্মস রাখি। আমার ফার্মে পৌঁছতে পারলে আমি সম্পূর্ণ নিরাপদ। সমুদ্র ভবনের কিছুটা আগে আমাদের নামিয়ে দিয়ে ক্যাপ্টেন বার্মা তার গাড়ি একটা পিচ রাস্তার চড়াইয়ের দিকে ঘোরালেন।
ওদিকটা টিলা পাহাড় আর ঘন জঙ্গল। একটু পরেই একটা প্রাইভেট ট্যাক্সি বাজারের দিক থেকে আস্তে আস্তে আমাদের কাছে এসে গতি কমালো। চন্দনপুর অন সিতে অনেক দেখবার মতো জায়গা আছে, তাই এখানে ট্যাক্সিও পাওয়া যায়। সেই ট্যাক্সিতে চেপে আমরা হোটেল দ্য সার্কে পৌঁছলাম। লাউঞ্জে এখন ভিড় নেই, কিন্তু ক্যান্টিনের এক প্রান্তে জানলার ধারে একটা টেবিলের সামনে বসে আছে তামিল সাংবাদিক রাঘবন। তার দৃষ্টি সমুদ্রের দিকে। কর্নেলকে দেখে ম্যানেজার মিস্টার ওটেকাট্রে সবিনয়ে জানালেন, কর্নেল সাহেব, আমাকে কি মনে আছে আপনার? আগে কিন্তু আমি হোটেল পূর্বাচলেই ছিলুম, আপনাকে দেখা মাত্রই চিনতে পেরেছি। কর্নেল হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বললেন, আমার সৌভাগ্য মিস্টার ওটেকাট্রে, আপনি এই হোটেলে আছেন তা আমি শুনেছি, কিন্তু আপনি আমার এই তরুণ বন্ধু জয়ন্ত চৌধুরীকে চিনতে পারছেন না দেখে। মিস্টার ওটেকাট্রে দ্রুত বললেন, ওর সঙ্গে আলাপ হয়েছে, তবে এতক্ষণে আমার মনে পড়ল পূর্বাচলে মিস্টার চৌধুরী আপনার সঙ্গেই ছিলেন। কথাবার্তা শুনে রাঘবন একবার ঘাড় ঘুরিয়ে আমাদের দেখল, তারপর আবার জানালার দিকে ঘুরে সিগারেট টানতে থাকলো। আমি কর্নেলকে সঙ্গে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালুম। বর্মনদা খুব চাপা স্বরে বললেন, ওই তামিল ভদ্রলোকের সঙ্গে একটু আড্ডা দিয়ে আসি। বললুম, কিন্তু সাবধান, ওর মন মেজাজ দেখছি বোধহয় ভালো নয়। বর্মনদা একটু হেসে বললেন, জয়ন্ত, এই সুভদ্র বর্মন সারা দেশের সাংবাদিকদের সঙ্গে বন্ধুতা করতে বেশি সময় নেয় না, কাজেই তোমার চিন্তার কারণ নেই। দোতলায় আমার ঘরে গিয়ে জানালা খুলে দিয়ে জুড়ে ফ্যান চালিয়ে দিলুম। ব্যালকনির দিকে দরজা খুলে দিলুম। কর্নেল ব্যালকনিতে গিয়ে একটু দাঁড়িয়ে থাকার পর বললেন, কি সর্বনাশ, তুমি ওই অভিশপ্ত পৌর বাতি ঘরের এত কাছে আছো? তোমার মনে আছে নিশুতি রাত্রে ভয়ঙ্কর সেই হাওয়া সাপ, যাকে স্থানীয় ভাষায় বলে কান্ডিলম, আমাকে ভীষণ জব্দ করেছিল? বললুম, হ্যাঁ মনে আছে, কিন্তু আপনি বাতিঘরটা কাছে বলছেন কেন? ওটা এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে, অবশ্য আপনার বাইনোকুলারে ওটার কোনো দূরত্ব নেই। কর্নেল এবার বাইনোকুলারে চোখ রেখে বললেন, ওদিকটা এখন একেবারে নির্জন। এখন কিছুদিন পিটার গোমসের আত্মার ভয়ে একাদোকা কেউ ওখানে পা বাড়াবে না। বলে কর্নেল বাইনোকুলার ঘুরিয়ে সমুদ্রে কি দেখতে থাকলেন। জিজ্ঞেস করলুম, কিছু দেখতে পাচ্ছেন নাকি? পাচ্ছি। ব্যস্ত হয়ে বললুম, কি কি দেখতে পাচ্ছেন? সমুদ্রে যা দেখা যায়। বলে তিনি বাইনোকুলার নামিয়ে রেখে ঘরে ঢুকলেন। চেয়ার টেনে বসে বললেন, বলো তো সমুদ্রে কি দেখা যায়? একটু ভেবে বললুম, আপনার বাইনোকুলারের বিচারে বলা যায় জাহাজ। কর্নেল হাসলেন, বাহ, দিনে দিনে তোমার বুদ্ধি খুলে গেছে। জাহাজটা অবশ্য অনেক দূরেই আছে, মনে হলো বিদেশি জাহাজ, কিন্তু জাহাজটা ওখানে নোঙর বেঁধে আছে। আমাদের কোস্টগার্ডরা সম্ভবত ওটা চেক করে ফিরে এসেছে। আমি বিছানায় বসে বললুম, আমার ভাত ঘুম নষ্ট করার জন্য আপনার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু এখনো একটা বিষয়ে আপনি আমাকে অন্ধকারে রেখেছেন। কর্নেল তার বাইনোকুলার এবং ক্যামেরা টেবিলে রেখে পা দুটো ছড়িয়ে দিলেন। তারপর বললেন, তুমি আমাকে প্রশ্ন করতে পারো কি ব্যাপারে তোমাকে অন্ধকারে রেখেছি। বললুম, সমুদ্রে জাহাজডুবিতে দৈবাত একটা ওয়াটারপ্রুফ প্যাকেট কোনো খাঁড়ির দিকে ভেসে আসতেই পারে, কিন্তু প্যাকেটটা নিশ্চয়ই কারো কাছে পাঠানো হয়েছিল, অথবা স্বয়ং সেই জার্মান বিজ্ঞানী সঙ্গে নিয়ে মাদ্রাজ বা বোম্বাই যাচ্ছিলেন। এইসব খোঁজ খবর আপনি নিশ্চয়ই এই কয়েকদিনে প্রতিরক্ষা বাহিনীর কিংবা কোস্ট গার্ডদের কর্তৃপক্ষের কাছে জেনে নিয়েছেন বলেই আমার ধারণা। কর্নেল চোখ বুজে মুখ একটু উঁচুতে তুলে যেন ঝিমুচ্ছিলেন। আমার কথার কোনো জবাব দিলেন না। তখন আবার আমি বললুম, আপনি কিন্তু আমাকে পাত্তা দিচ্ছেন না। এবার কর্নেল ওই অবস্থা থেকেই বললেন, এখানে এসে তোমার অনেকটা বুদ্ধি খুলে গেছে। হ্যাঁ, তোমার
প্রশ্নটা নিয়ে আমি যথারীতি অনন্তপুরমের কোস্টগার্ড অফিসে এবং মাদ্রাজে প্রতিরক্ষা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে ওই প্যাকেটের কথা তাদের জানায়নি। শুধু জানতে চেয়েছিলুম জার্মানি থেকে কেউ ওই জাহাজের যাত্রী ছিলেন কিনা, কিংবা কেউ কোনো জিনিস পাঠিয়ে থাকলে তার কোনো লিস্ট উদ্ধার করা হয়েছিল কিনা। দুটি সোর্সেই আমি জানতে পেরেছিলুম জাহাজটি ছিল ছোট একটি কার্গো ভেসেল। ইঞ্জিন বিগড়ে গিয়ে সমুদ্রের উপকূলের দিকে ডুবো পাথরে ধাক্কা লেগে তলা চির খেয়েছিল। কোস্টগার্ডরা নৌবাহিনীকে খবর দিয়েছিল। নৌবাহিনী অনেক জিনিস উদ্ধার করেছে। জাহাজটিতে ক্যাপ্টেন এবং যে কজন নাবিক ছিল তারা সবাই প্রাণে বেঁচে যায়। এই সময় দরজায় টোকার শব্দ হলো। উঠে গিয়ে দরজা খুলে দেখি বর্মনদা। তিনি ভিতরে এসে অন্য একটা চেয়ারে বসে একটু হেসে বললেন, রাঘবন গভীর জলের মাছ। তার সঙ্গে কথা বলে জানতে পারলুম এখানে এসেই পিটার গোমসের সঙ্গে তার পরিচয় হয়েছিল। পরিচয়ের পর দুজনের মধ্যে বন্ধুতাও হয়। তাই পিটারের আকস্মিক মৃত্যুতে রাঘবনের মনের অবস্থা খারাপ। আমি কৌশলে তার কাছ থেকে জানবার চেষ্টা করছিলুম ডক্টর ফাটনবিসকে সে ব্যক্তিগতভাবে চেনে কিনা। রাঘবন বলল মহিলার সঙ্গে তার পরিচয় নেই, তবে যে শুনে ডক্টর ফাটনবিস খুব দাম্ভিক প্রকৃতির। কর্নেল সোজা হয়ে বসে টেলিফোনের রিসিভার তুলে 0 ডায়াল করার পর তারপর সাড়া পেয়ে বললেন, কর্নেল নীলাদ্রি সরকার বলছি। ক্যাপ্টেন বার্মা, আপনার ফার্মে কোনো সাংবাদিক গিয়ে ঝামেলা করেনি তো? হ্যাঁ, ঠিক বলেছেন, কিন্তু তখন অত তাড়াতাড়ি আপনি চলে গেলেন। আমার একটা কথা বলা হয়নি। আপনি আজ রাত্রে ফার্ম হাউস থেকে বেরোবেন না। আমি অবশ্য আপনার বাংলোতে যেমন ছিলাম তেমন থাকবো। কেন তা কাল মর্নিংয়ে আপনাকে গিয়ে মুখোমুখি বলব। অনুগ্রহ করে আপনি 9টার মধ্যেই আপনার গাড়ি পাঠিয়ে দেবেন। হ্যাঁ, আর একটা কথা, সম্মেলন কালও চলবে, কিন্তু বিকেলের সেশনে আমি সম্মেলনে থাকবো। সব কথা কাল মুখোমুখি হবে। তাছাড়া দৈবাত আপনার ফার্মে রাত্রে কিছু ঘটলে, না, জাস্ট করার কথা বলছি। কিছু বলা যায় না। ডক্টর ফাটনবিসের লোকাল গার্জেন আপনার প্রতি খুব খাপ্পা। আচ্ছা, রাখছি। কর্নেল আবার 0 ডায়াল করে রিসিভার রেখে দিলেন। বর্মনদা কান খাড়া করে শুনছিলেন। তার মুখে উদ্বেগ লক্ষ্য করলুম। তিনি বললেন, কর্নেল সাহেব, ডক্টর ফাটনবিসের লোকাল গার্জেন আছে এ কথা শুনে আমার খুব অবাক লাগছে। আপনি যদি এই ব্যাপারটা একটু খুলে বলেন আমার সুবিধা হয়। কর্নেল ঠোঁটের কোণে হেসে বললেন, গত রাত্রে ডিনারের একটু আগে ডক্টর ফাটনবিসের সুইটে টেলিফোন এসেছিল। তুমি টেলিফোনের দিকে কান পাতলে জানতে পারতে মহিলা বারবার আঙ্কেল বলে অন্য পক্ষকে সম্ভাষণ করছিলেন। বর্মনদা বললেন, হ্যাঁ, কথাটা আমার মনে আছে। মহিলা খুব চঞ্চল এবং হাসি খুশি হয়ে কাকে আঙ্কেল বলছিলেন। কর্নেল বললেন, হ্যাঁ, লোকটির কথা তোমার এবং জয়ন্তের জানা দরকার, কারণ চন্দনপুর অংশীতে ওই ভদ্রলোকের অসাধারণ দাপট আছে। তিনি রাজনীতি করেন এবং এলাকার দুর্বৃত্তদের একজন গুরু। বর্মনদা চাপা স্বরে বললেন, মনে হচ্ছে তার কথা আমি জানি। আপনি কি এরিয়ার প্রাক্তন এমপি বিনায়ক সেনাপতির কথা বলছেন? কর্নেল হাসতে হাসতে বললেন, ঠিক ধরেছ। সত্যি বলতে কি, এখানে এবারকার সম্মেলনের পিছনে বিনায়ক বাবুরই উদ্যোগ ছিল। ডক্টর ফাটনবিসের অ্যাসিস্ট্যান্ট মিস সুমনার মামা হলেন বিনায়ক বাবু। এই সূত্রে ওদের ঘনিষ্ঠতা গড়ে উঠেছে। বিকেলে কর্নেল ক্যাপ্টেন বার্মার বাংলোয় চলে যাওয়ার পর বর্মনদার সঙ্গে সার্ক হোটেলের পূর্বে বাঁধের পথে পোড়ো বাতিঘরের নিচের খাঁড়ি দেখতে গিয়েছিলাম। আমাদের বাঁদিকে পাথরের চাঙর এবং তার ফাঁকে ঝোপঝাড়। গাছপালার নিচে সি বিচ হঠাৎ শেষ হয়েছে একটা পাথরের প্রকাণ্ড দেওয়ালের কাছে। বর্মনদা বললেন, দেখো তো জয়ন্ত, ঠিক কোথায় মিস্টার রাঘবন বসেছিল, তারপর হঠাৎ কোনখান দিয়ে এই বাঁধে উঠে এসেছিল, চিনতে পারছো কিনা?
জায়গাটা ভালো করে দেখে নিয়ে বলল, বাঁদিকে নিচের বিচের প্রান্তে যে পাথরটা দেখছেন, সেখানেই রাঘবন বসেছিলেন। তারপর হঠাৎ ওখান থেকেই সোজাসুজি বাঁধে এসে ওঠেন। বর্মনদা জায়গাটা খুঁটিয়ে দেখার পর বললেন, লক্ষ্য করো জয়ন্ত, ওখানে কেউ যদি বসে থাকে সে আমাদের দেখতে পাবে না। তবে যদি আমরা তাকে লক্ষ্য করে এক টুকরো ঢিল ছুঁড়ে ফেলি, তাহলেই সে আমাদের টের পাবে। বললাম, আমি কিন্তু কোনো ঢিল করতে দেখিনি। বর্মনদা হাসলেন। প্রচন্ড সামুদ্রিক বাতাস আর জলের তর্জন গর্জনের মধ্যে ঢিল পড়ার শব্দ তোমার কানে না যেতেও পারে। যাই হোক, চলো এগিয়ে যাই। কিছুটা এগিয়ে যেতেই দেখলো ক্রমশ ঢালু হয়ে একটা প্রশস্ত পাথরের চত্বর কিছুটা নিচে গিয়ে শেষ হয়েছে, যেন ওপর থেকে পাথরটা ঝুলে আছে। নিচের খাড়ির গভীরতা অন্তত 30 থেকে 40 ফুট বলেই মনে হলো। খাড়িটা কতকটা অর্ধবৃত্তাকার এবং বেশ চওড়া। আমাদের সোজাসুজি পশ্চিমে খাড়ির ওপারে জঙ্গলের ভিতর দাঁড়িয়ে আছে পর্তুগিজ আমলের সেই পোড়ো বাতিঘর। বর্মনদা বললেন, এই ঢালু পাথরটাতে ঝুঁকি নিয়ে অনেকে বসে থাকে, কিন্তু লক্ষ্য করো, পাথরটার নিচের দিক বরাবর খাঁড়ির জল ছিটকে এসে পড়ছে। ধরো দুজনে এখানে বসে আছি, তারপর এক সময় তোমাকে যদি আচমকা ধাক্কা মারি, কি হবে বুঝতে পারছো? আটকে উঠে বললুম, সর্বনাশ, আপনি আমাকে ধাক্কা মারার মতলবে আছেন নাকি? বর্মনদা হাসতে হাসতে বাঁ পাশে পাথরটা যেখানে শুরু হয়েছে সেখানে ঝোপ আর ঘাসের গোড়া থেকে সিগারেটের কয়েকটা ফিল্টার টিপ কুড়িয়ে নিলেন। সেগুলো পরীক্ষা করে দেখার পর বললেন, এগুলো বিদেশি সিগারেট মনে হচ্ছে। চন্দনপুর অনসিতে বিদেশি জিনিসের ছড়াছড়ি। পিটার গোমস মারা গেল, কিন্তু আবার তার জায়গা কেউ দখল করে নেবে। আমার অস্বস্তি হচ্ছিল। বললুম, চলুন বর্মনদা, এখানে থাকার কোনো মানে হয় না। ঝোপঝাড়ের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল সি বিচের লোকজন বেড়াতে বেরিয়েছে। বর্মনদা আমার কথা শুনে হাসতে হাসতে বললেন, একটা আনক্যানি ফিলিংস আমারও হচ্ছে, চলো। কথাটা বলেই তিনি ঘুরে দাঁড়িয়ে বাঁদিকে অর্থাৎ বিচের উল্টো দিকে কেয়া ঝোপের ভেতর কিছু দেখতে থাকলেন। বললুম, কি ব্যাপার, সন্দেহজনক কিছু চোখে পড়েছে নাকি বর্মনদা? সুভদ্র বর্মন আমাকে অবাক করে কেয়া বনের ভেতর ঢুকে গেলেন। তারপর কি একটা কুড়িয়ে নিয়ে আমাকে ইশারায় ডাকলেন। তার কাছে গিয়ে দেখি তার হাতে এক পাটি লেডিস স্যান্ডেল। তিনি গুঁড়ি মেরে বসে ঝোপের মধ্যে এদিক ওদিক দেখছিলেন। একটু পরে আর এক পাটি একটা স্যান্ডেল কুড়িয়ে নিয়ে চাপা স্বরে বললেন, এখানে একজোড়া লেডিস স্যান্ডেল পরে থাকাটা সহজ ব্যাপার নয় জয়ন্ত। আবার আমার মনে সেই আনক্যানি ফিলিংসটা জেগে উঠেছে। বলে তিনি গুঁড়ি মেরে আরো কিছুটা এগিয়ে গেলেন। কেয়া বনটা আমাদের মাথা ছাড়িয়ে উঁচুতে উঠেছে, তাই আমাদের দেখতে পাওয়া কারো পক্ষে সম্ভব নয়। বর্মনদার শ্বাসক্লিষ্ট কণ্ঠস্বর ভেসে এলো, তো আমার সন্দেহ হচ্ছে এখানে বাড়ির মধ্যে কিছু পোতা আছে। চলো আমরা পিচ রাস্তায় গিয়ে ব্যাপারটা ভেবে দেখি। ঘন কেয়াবন পেরিয়ে পিচ রাস্তায় পৌঁছে বর্মনদা বললেন, একটু ভুল করে ফেলেছি। স্যান্ডেল দুটো যেখানে ছিল সেখানেই রেখে আসি। আমার হাতের ছাপ মুছে ফেলাও দরকার। তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। বলে তিনি আবার কেয়াবনের ভেতর ঢুকে গেলেন। রাস্তা দিয়ে গাড়ি, অটোরিকশা এবং সাইকেল রিক্সাতে লোকজনের চলাচল আছে, কিন্তু কেউ আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কৌতূহলী নয়। একটু পরেই বর্মনদা ফিরে এলেন। তারপর বললেন, আমার দৃঢ় বিশ্বাস ওখানে বালির মধ্যে কোনো মেয়েকে খুন করে পুঁতে রাখা হয়েছে। খুনিরা তার স্যান্ডেল দুটোর দিকে লক্ষ্য রাখেনি। চলো, এ ব্যাপারে কি করা দরকার তা কর্নেল সাহেবের কাছেই জানতে হবে। কোনো খালি যানবাহন পাওয়া গেল না। আমরা হাঁটতে থাকলাম। কর্নেলের দেখা পাওয়ার আশা এখনো আছে, কারণ উনি ক্যাপ্টেন বার্মার ফার্মে আজ রাতে যাবেন না। আমাদের সৌভাগ্য সমুদ্র তীরের সেই কাফেটেরিয়ার সামনে দূর থেকে কর্নেলকে কফির পেয়ালা হাতে দাঁড়িয়ে থাকতে দেখল। বর্মনদা বললেন, আর তাড়াহুড়ো করে লাভ নেই, চলো আস্তে সুস্তে যাওয়া যাক। তারপর কফি খেতে খেতে কর্নেল সাহেবকে ব্যাপারটা জানাতে হবে। কর্নেল আমাদের দেখতে পেয়েছিলেন। তিনি হাত নাড়লেন। কিছুক্ষণ পরে তার কাছে পৌঁছে আমি ঘটনাটা বলার আগেই বর্মনদা বলে উঠলেন, জয়ন্ত, আগে কফি খাওয়া যাক।
কর্নেল সাহেব বলেন কফি নার্ভকে চাঙ্গা করে। কর্নেল আসতে বললেন, হ্যাঁ, তোমাদের দুজনেরই নার্ভ যে সাংঘাতিক কোনো কিছু দেখে ঝিমিয়ে পড়েছে তা বোঝা যাচ্ছে। একটু পরেই দুপেয়ালা কফি এসে গেল। আমরা চুপচাপ কফি পানে মন দিলুম। কর্নেল কফি শেষ করে পেয়ালা রেখে চুরুট ধরলেন। সি বিচ থেকে উঠে আসার পথে এই কাফেটেরিয়া, তাই ক্রমশ জায়গাটা ভিড়ে ভরে গেল। আমরা কফি শেষ করার পর দেখলুম কর্নেল আমাদের কফিরও দাম মিটিয়ে দিলেন। তারপর বললেন, চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। রাস্তায় হাঁটতে হাঁটতে বর্মনদা উত্তেজিতভাবে ঘটনাটা বললেন। কর্নেল বললেন, ওখানে সত্যি একটা লাশ পোতা আছে, এটা কেন তোমার মনে হয়েছে? বর্মনদা বললেন, অনেকটা জায়গা জুড়ে কেয়া গাছের নিচের বালি হাত দিয়ে যেন সমান করা হয়েছে, আর স্যান্ডেল দুটো বেশ দামি, কোনোটাই ছেঁড়া নয়। কর্নেল এক স্থানে দাঁড়িয়ে চুরুটের একরাশ ধোঁয়া ছেড়ে বললেন, তোমরা যা দেখেছো তা সত্যি সন্দেহজনক, কিন্তু এখনই পুলিশকে খবর দিলে পুলিশ ছুটে যাবে। স্যান্ডেল দুটো তারা পাবে, কিন্তু বালির তলায় যদি কোনো বডি না পাওয়া যায় তাহলে পুলিশ খাপ্পা হবে। এখানকার পুলিশের স্বভাব চরিত্র একটু অন্যরকম, তারা সবসময় যেন দাঁত মুখ খিচিয়েই আছে। বিশেষ করে ওসি ভদ্রলোক আমার সবিশেষ পরিচয় জানেন, অথচ আমার সঙ্গে দেখা করতেও তার অনিচ্ছা। আমাকেই তার কাছে যেতে হবে এমন তার মনোভাব। কাজেই আমার মতে ব্যাপারটা চাপা থাক। এখানকার বা বাইরের কোনো মেয়ে হঠাৎ নিপাত্তা হয়ে গেলে তার গার্জেন অবশ্যই পুলিশের কাছে যাবে। কাজেই অপেক্ষা করে দেখা যাক। বর্মনদা বললেন, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ওখানে একটা লাশ পোতা আছে। কর্নেল হাসলেন, তাহলে এক কাজ করতে পারো। তুমি যেহেতু একজন সাংবাদিক এবং খুব বড় কাগজেরই সাংবাদিক, অতএব টেলিফোন করে তুমি পুলিশকে খবর দাও। বর্মনদা বললেন, খুনি বা খুনিদের কেউ যদি তখন আড়াল থেকে আমাদের দেখে থাকে, তারা রাত্রের মধ্যেই লাশটা সরিয়ে ফেলতে পারে। কাজেই যা আছে বরাতে আমি আমাদের হোটেলে ফিরে গিয়ে সেখান থেকেই পুলিশকে ফোন করব। বলে বর্মনদা আমার দিকে তাকালেন। কি জয়ন্ত, তোমার কথা কি পুলিশের কাছে চেপে যাব? একটু ইতস্তত করে বললুম, কর্নেল কি বলেন? কর্নেল বললেন, কি আশ্চর্য, তুমিও তো কলকাতার বড় কাগজের সাংবাদিক। সুভদ্রের সঙ্গে বেড়াতে গিয়ে যা দেখেছো বলবে। লাশ পাওয়া না গেলে তোমাদের সন্দেহ হওয়া যে স্বাভাবিক সে কথা পুলিশকে বুঝিয়ে বললেই হবে। কথাটা শুনেই বর্মনদা উত্তেজিত হয়ে উঠলেন। বললেন, কর্নেল সাহেব, আপনাকেও আমাদের সঙ্গে পেতে চাই। আপনি একজন প্রখ্যাত রহস্যভেদী, কাজেই আপনার নিজের দিক থেকেই ঘটনাটা দেখার দায়িত্ব আছে। কর্নেল তার বিখ্যাত অট্টহাসি হাসলেন। তারপর বললেন, তাহলে চলো তোমাদের হোটেলেই যাওয়া যাক। আমি আর জয়ন্ত কিন্তু ক্যান্টিনে বসে আরো এক কাপ কফি খাবো। তুমি তোমার ঘর থেকে সোজা থানায় ফোন করে পুলিশকে তোমাদের হোটেলের সামনে আসতে বলবে। এখন 5টা বাজে, পুলিশ তাড়াতাড়ি এলে দিনের বেলা জায়গাটা খুঁজে বের করার সুবিধা হবে। এবার আমরা উল্টো দিকে ঘুরে হোটেল দ্য সার্কের দিকে হাঁটতে থাকলাম। ক্যান্টিনে ঢুকে দেখলুম তত ভিড় নেই। সাংবাদিকরা সম্ভবত সি বিচে ঘুরে বেড়াচ্ছেন। ম্যানেজার কর্নেলকে দেখে নমস্কার করে বললেন, নমস্কার, আপনি আমার হোটেলে চলে আসুন, আপনার জন্য একটা সুইটের অভাব হবে না। কর্নেল তার দিকে হাত নেড়ে বললেন, ধন্যবাদ, দরকার হলে জানাবো, আপাতত আমাদের দুজনকে কফি খাইয়ে দিন। আমরা রাস্তার দিকে একটা জানলার ধারে বসলুম। সিকির কফি এসে গেল। কর্নেলের মতো ঘন ঘন কফি খাওয়ার অভ্যেস আমার নেই, কিন্তু কি ঘটতে চলেছে সেই দুর্ভাবনার উপশম ঘটালো কফি। মিনিট 10 পরে বর্মনদা এসে ধপাস করে একটা চেয়ারে বসে বললেন, হোপলেস। থানার ডিউটি অফিসারকে কিছুতেই ব্যাপারটা বোঝাতে পারলাম না। তার মতে কোনো মেয়ে হনিমুনে এসে রাগ করে পায়ের স্লিপার জঙ্গলে ছুঁড়ে ফেলেছে। দেখবেন এতক্ষণে সেই স্লিপার জোলা তার স্বামী খুঁজে এনে দিয়েছে।
কোথায় কোন জঙ্গলের লাশের বদলে জুতো পড়ে আছে, সেই জুতো পরানোর কাজ পুলিশের নয়। কর্নেল হেসে উঠলেন। তারপর বললেন, তুমিও আমাদের মতো এক কাপ কফি খেয়ে নাও, না আর বড় চাঙ্গা হবে। একটু পরে কফি এলো। বর্মনদা কফি খেতে খেতে বললেন, কর্নেল, আমার মনে হয় আপনাকে নিয়ে এখনই ওখানে যাওয়া দরকার। আপনার অভিজ্ঞ চোখে ধরা পড়ে যাবে প্রকৃতপক্ষে কিছু ঘটেছে কিনা। কর্নেল বললেন, আমাদের ওখানে পৌঁছতে দিনের আলো ফুরিয়ে যাবে। তাছাড়া বিশেষ করে আমাদের তিনজনকে কেয়াজোপে ঢুকতে দেখলে নির্ঘাত রাস্তায় ভিড় জমে যাবে। তার চেয়ে বলি, আমি জয়ন্তের ঘর থেকে বাইনোকুলারে কিছুক্ষণ ওই জায়গাটা লক্ষ্য রাখবো। যদি সত্যি ওখানে মারাত্মক কিছু ঘটে থাকে, টের পেতে দেরি হবে না। বর্মনদা বললেন, টের পাবেন কিভাবে? কর্নেল কফি শেষ করার পর চুরুট বের করে বললেন, উত্তরটা সহজ। যদি সত্যি ওখানে কেউ বা কারা কোনো লাশ পুঁতে রেখে থাকে, তাহলে তাদের কেউ না কেউ আড়াল থেকে লক্ষ্য রাখতে বাধ্য। বিশেষ করে তুমি আর জয়ন্ত সেখানে ঢুকেছো এবং দুপাটি স্যান্ডেল আবিষ্কার করেছো। এটা তার চোখে পড়ে থাকলে সে পুলিশ আসার আগেই লাশটা তুলে খাঁড়ির জলে ফেলে দেওয়ার কথাই ভাববে। দোতলায় আমার ঘরে গিয়ে ব্যালকনিতে 3টে চেয়ার পেতে প্রায় ঠাসাঠাসি হয়ে আমরা বসলুম। প্রাক সন্ধ্যার কুয়াশা ক্রমশ ঘনিয়ে উঠেছে। কর্নেল বাইনোকুলার তুলে মাঝে মাঝে দেখছিলেন আর চুরুটে টান দিচ্ছিলেন। বর্মনদার হাবভাব দেখে বুঝতে পারছিলাম তার মধ্যে প্রচন্ড উত্তেজনা জেগে উঠেছে। ক্রমশ সমুদ্র তীরের উজ্জ্বল বাতিগুলো জ্বলে উঠল। তার ফলে সেই কেয়াবনটা অন্ধকারে ঢাকা পড়ে গেল। বেশ কিছুক্ষণ পরে কেয়াবনে টর্চের আলোর ঝলক দেখতে পেলুম। অমনি বর্মনদা বলে উঠলেন, কর্নেল, টর্চের আলো দেখতে পেলেন তো? আমার ধারণা খুনিরা এবার লাশটা তুলে খাঁড়ির জলে ফেলতে এসেছে। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, এতক্ষণে মনে হচ্ছে কাছাকাছি গিয়ে ঘটনাটা বুঝে দেখা উচিত। বর্মনদা বললেন, তাহলে এখনই চলুন। আমরা ঘর থেকে বেরিয়ে দরজা লক করে নিচে গেলুম। তারপর পিচ রাস্তায় উঠে পশ্চিম দিকে হাঁটতে থাকলুম। রাস্তায় যানবাহন চলাচল এখন একটু কম। কেয়াবনের কাছাকাছি যেতেই লক্ষ্য করলুম টর্চের আলোটা আবার জ্বলে উঠে নেমে গেল। তাড়াতাড়িতে আমি টর্চ নিতে ভুলে গিয়েছিলাম, কিন্তু কর্নেলের প্যান্টের পকেটে তার শক্তিশালী ছোট সার্চ লাইটটা যথারীতি রাখা ছিল। তিনি কেয়াবনের উপর এক ঝলক আলো ফেলতেই দেখলুম কেয়াবনের ডগাগুলো খুব নড়ছে। কর্নেল পকেট থেকে তার ফায়ার আর্মস বের করে আসতে বললেন, জয়ন্ত, তোমার ফায়ার আর্মসটা সঙ্গে আনোনি? বললাম, না, আমি কি জানতুম যে সন্ধ্যেবেলা ওখানে ওটার দরকার হবে। কর্নেল তার আলো জ্বেলে রেখে পাথরের চাঙড়ের উপর দিয়ে সাবধানে জঙ্গলে নেমে গেলেন। আমরা তাকে অনুসরণ করলাম। কর্নেলের পিছন থেকে বর্মনদা ফিসফিস করে বললেন, আমাদের একটু ডান দিকে কোনাকুনি এগিয়ে যেতে হবে। কেয়াবনে ঢোকার পর কর্নেলের টর্চের আলোয় কয়েক সেকেন্ডের জন্য কি একটা ছাই রাঙা জিনিস দেখতে পেলাম। তারপরে কর্নেলের গর্জন কানে এলো, একটু নড়লেই তোমার খুলি উড়ে যাবে। আমার হাতে এটা কি লক্ষ্য করেছো তো? বলে কর্নেল বাঘের মতো সামনের দিকে প্রায় ঝাঁপ দেওয়ার মতো এগিয়ে গেলেন। তারপর দেখলুম প্যান্ট শার্ট পরা যুবক উঠে দাঁড়িয়ে কান্না জড়ানো গলায় বলল, আমি স্যার এখানে আমার বউয়ের জুতো খুঁজতে এসেছিলাম। বিকেলে বউ আমার বোনের সঙ্গে ঝগড়া করে নিজের পায়ে স্যান্ডেল দুটো এই জঙ্গলে ছুঁড়ে ফেলেছিল। অনেক খুঁজে এই দেখুন এক পাটি স্যান্ডেল পেয়েছি। কর্নেল বললেন, কি নাম তোমার? কোথায় থাকো? সে কাঁদো কাঁদো মুখে বলল, আপনাদের মতো আমিও বাঙালি স্যার। মেদিনীপুরের কাঁথি থেকে আমার বউ আর বোনকে সঙ্গে নিয়ে এখানে বেড়াতে এসেছি। বর্মনদা হো হো করে হেসে ফেললেন। এই সময় হঠাৎ যুবকটি টর্চ জেলে আরেক পাটি স্যান্ডেল দেখতে পেল এবং তখনই সেটা কুড়িয়ে নিয়ে বলল, তাহলে আমি যাই স্যার। সেই সময় কর্নেল বাদিকে ঘুরে একটা কেয়া গাছের গোড়ার দিকে আলো ফেলেছিলেন। তিনি সেদিকে ঝুঁকে গেলেন। জিজ্ঞেস করলুম, কি ব্যাপার? ওদিকে সেই যুবকটি স্যান্ডেল জোড়া হাতে নিয়ে আচমকা কেন কে জানে শেয়ালের মতো জঙ্গলের ভেতর দিয়ে উধাও হয়ে গেল। কর্নেল হাঁটু মুড়ে বসে এক স্থানের বালি সরাতে শুরু করলেন। তারপর বললেন, তোমরাও হাত লাগাও, আমার মনে হচ্ছে এখানে কিছু যেন পোতা আছে। তিনজনে নরম বালি সরাতে তত কষ্ট হচ্ছিল না।
কর্নেল শুধু মাঝে মাঝে টর্চের আলো দেখাচ্ছিলেন। প্রায় 1.5 ফুট নিচে একটা কালো রঙের জিনিস দেখা গেল। বর্মনদা বললেন, মাথার চুল নয় তো? কর্নেল সেটাকে এক হাতে অনেক টানাটানি করে তোলার চেষ্টা করছিলেন। বললেন, চুল নয়, একটা ছোট সুটকেস জাতীয় জিনিস মনে হচ্ছে। একটু পরেই বেরিয়ে এলো প্রায় 1 ফুট লম্বা, 1.8 ইঞ্চি চওড়া এবং 1.6 ইঞ্চি উঁচু একটা শক্ত ব্যাগ। ব্যাগের হ্যান্ডেল আছে, কিন্তু চাবি ঢোকানোর কোনো ছিদ্র নেই। কর্নেল ভালো করে হাত ঝেড়ে রুমালে মুছে তারপর ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালেন। বললেন, কিছু বোঝা যাচ্ছে না। এখানে বউয়ের স্যান্ডেল খুঁজতে আসা বাঙালি যুবকের হঠাৎ অন্তর্ধান, তারপর এই আজগুবি বাক্স উদ্ধার। যাই হোক, চলো ফেরা যাক। তবে সাবধান, আমার হাতে ফায়ার আর্মস রেডি থাকা দরকার। কাজেই জয়ন্ত, তুমি আমার টর্চটা নাও। আমরা তিনজনে কেয়াবন থেকে বেরিয়ে এবার ঘন ঘাসের উপর দিয়ে হাঁটতে হাঁটতে পিচ রাস্তায় উঠলুম। পিচ রাস্তার দূরে দূরে একটা করে ল্যাম্প পোস্ট আছে। দেখে সাহস পেলুম কেউ একা বা দল বেঁধে আমাদের উপর হামলা করার জন্য কোথাও দাঁড়িয়ে নেই। রাস্তায় দুটো সাইকেল রিক্সা পেয়ে গিয়েছিল। কর্নেলের কথায় তার সঙ্গে আমাদের ক্যাপ্টেন বার্মার বাংলোয় যেতে হলো। রামলাল বলল, ক্যাপ্টেন সাহেব ফোন করেছিলেন, আপনার কথা জিজ্ঞেস করছিলেন। উনি বললেন বাংলায় ফিরেই আপনি তাকে যেন টেলিফোন করেন। আমরা বারান্দায় বসলুম। কর্নেল অদ্ভুত ব্যাগটা তার উরুর ওপর রেখে বললেন, রামলাল, খিদে পেয়ে গেছে, আমাদের বরং পকৌড়া খাওয়ানোর ব্যবস্থা করো। বর্মনদা বললেন, ঘরে গিয়ে বসলে ভালো হতো, ওই বস্তুটি কি খুলে দেখার জন্য আমার মন ছটফট করছে। আমি বললাম, আমারও। তখন কর্নেল উঠে দাঁড়িয়ে হাঁক দিলেন, কেতুচরণ, কেতুচরণ, আমার ঘরটা খুলে দাও, আর রামলালকে বলো পকৌড়া কফি আমার ঘরেই পাঠিয়ে দেয় যেন। ড্রয়িং রুমে ঢুকে কর্নেল বললেন, 1 মিনিট। তারপর রিসিভার তুলে ডায়াল করলেন। সাড়া পেয়ে তিনি বললেন, ক্যাপ্টেন বার্মা, আমার মনে হচ্ছে এ রাত্রে সাংবাদিকরা আপনার উপর হামলা করতে আসবে না। শুনুন, আপনাকে আসতে বলছি তার কারণ আছে। একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। না, টেলিফোনে বলা যাবে না। আপনি বরং সঙ্গে একজন নিরাপত্তা রক্ষী নিয়ে চলে আসুন। হ্যাঁ, রহস্য অন্যদিকে গড়িয়েছে, কাজেই প্লিজ চলে আসুন। আমার সঙ্গে জয়ন্ত আর সুভদ্র দুজনেই আছে। রিসিভার রেখে ড্রয়িং রুমের অন্য একটি দরজা দিয়ে বেরিয়ে সমুদ্রের দিকের বারান্দায় এলুম। সেখানে দেখলুম হাফ প্যান্ট এবং স্পোর্টিং গেঞ্জি পরা এক কিশোর দাঁড়িয়ে আছে। তার গায়ের রং কুচকুচে কালো, বলিষ্ঠ গড়ন। সে সাদা দাঁত দেখিয়ে বলল, ঘর খুলে দিয়েছি স্যার। বলা দরকার, কর্নেল রামলাল এবং এই ছেলেটির সঙ্গে হিন্দিতেই কথা বলছিলেন। তারাও হিন্দিতে বলছিল, যদিও আমি জানি এদের মাতৃভাষা কারো তেলেগু, কারো তামিল। কর্নেলের জন্য যে ঘরটা ক্যাপ্টেন বার্মা ব্যবহার করতে দিয়েছেন সেটা বেশ চওড়া এবং সুন্দর করে সাজানো। এক পাশে সোফা সেট, অন্য পাশে একটা ডিভান। ঘরের দেওয়ালে বহু সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর শিল্প নিদর্শন আটকানো আছে। আমি এবং বর্মনদা সোফায় বসলুম। কর্নেল বসলেন একটা ইজি চেয়ারে। বাক্সটা আপাতত তিনি পাশের টেবিলের তলায় রেখে দিলেন। আমরা দুজন ক্লান্ত এবং মনে মনে উত্তেজিত। কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বুজে দাড়িতে হাত বুলোচ্ছিলেন। টুপিটা ইতিমধ্যেই টেবিলে রেখে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে রামলাল ট্রেতে কফি আর 3 প্লেট পকৌড়া রেখে গেল। আমরা চুপচাপ পকৌড়া শেষ করে কফিতে চুমুক দিলাম। এতক্ষণে প্রকৃত কফির স্বাদ পাওয়া গেল। একসময় কর্নেল আসতে বললেন, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দাও জয়ন্ত, ওদিকে দুটো জানালারই পর্দা টেনে দাও। একটু পরে তিনি সেই ছোট ব্যাগটা টেবিলের উপর রাখলেন। তারপর হাত বাড়িয়ে তার কিট ব্যাগটা টেনে নিলেন। কিট ব্যাগের ভেতর থেকে একটা মোটা সুচ আর স্ক্রুড্রাইভার বের করে নিয়ে এবার তিনি ব্যাগটা খোলার চেষ্টা করতে থাকলেন। ব্যাগটা খোলা সহজ নয়। কর্নেল কিট ব্যাগ থেকে আরো কয়েকটা স্ক্রুড্রাইভার বা ওই জাতীয় জিনিস বের করে একটা ছোট হাতুড়ির সাহায্যে ঘা দিতে থাকলেন। কিছুক্ষণ চেষ্টার পর ব্যাগটার অনেকটা অংশ খুলে গেল।
কর্নেল বাকি অংশ ছাড়িয়ে ফেলার পর বললেন, কি আশ্চর্য, এটা তো দেখছি একটা যন্ত্র। কি যন্ত্র এটা? এরপর তিনি আতস কাচ বের করে খুঁটিয়ে দেখার পর বললেন, বর্মন, সব ধন্যবাদ তোমারই প্রাপ্য। বর্মনদা বললেন, কেন বলেন তো? কর্নেল বললেন, এর গায়ে জার্মান ভাষায় লেখা আছে ডক্টর ফ্রেডারিক স্টাইনগাস, বার্লিন, পার্ট 3, দ্য বায়োকেমিক্যাল মেশিন। আমি কিছু বলার আগেই বর্মনদা উত্তেজিতভাবে বলে উঠলেন, একটা ধারণা আমার মাথায় এসেছে। ওই জার্মান জীববিজ্ঞানের থিসিস এবং এই যন্ত্রটা ব্যবহারের ফর্মুলা কেউ তার ঘর থেকে চুরি করে পাচার করেছিল। অনন্তপুরমের কাছে জাহাজডুবিতে 2টো প্যাকেটই সমুদ্রে তলিয়ে যায়। তারপর দৈবাত একটা উদ্ধার করতে পারেন ক্যাপ্টেন বার্মা এবং অন্যটা, এই প্যাকেটটা সম্ভবত তার আগেই অন্য কেউ উদ্ধার করে পিটার গোমসের কাছে দেখাতে নিয়ে এসেছিল। কারণ পিটার এসব জিনিস কেনে, পিটারই এটা ওখানে পুঁতে রেখেছিল। কর্নেল একটু হেসে বললেন, এটা কে উদ্ধার করে লুকিয়ে রেখেছিল বুঝতে হবে। আমি ব্যস্তভাবে বললুম, কেন, সেই বাঙালি যুবকটি কি সত্যি কথা বলছিল? কর্নেল হাসতে হাসতে বললেন, হ্যাঁ, ও বেচারা সত্যি তার বউয়ের জুতো খুঁজতে এসেছিল, এতে কোনো ভুল নেই। বললুম, তাহলে সে হঠাৎ অমন করে পালিয়ে গেল কেন? বর্মনদা বললেন, কর্নেল সাহেবের হাতে রিভলভার দেখে তার ভয় পাওয়ারই কথা। কর্নেল বললেন, জয়ন্ত, এও একটা কাকতালীয় যোগ। হাসি চেপে বললুম, হ্যাঁ, অবভাস তত্ত্ব, হুইচ অ্যাপিয়ার্স ইজ নট রিয়েল। ক্যাপ্টেন বার্মা পৌঁছলেন রাত 8টা নাগাদ। কর্নেলের ঘরে ঢুকেই তিনি বললেন, আপনার কথা মতো সঙ্গে দেহরক্ষী নিয়ে বেরোয়নি, বেরুলে একটা নরহত্যা হয়ে যেত। কথাটা শুনে আমরা সবাই চমকে উঠেছিল। আমি বললুম, সে কি, পথে কি কেউ আপনার ওপর হামলা করেছিল? ক্যাপ্টেন বার্মা বললেন, হামলাও করতে পারেন। একটা লোক আমার গাড়ির টায়ার লক্ষ্য করে গুলি চালিয়েছিল, গুলিটা ফসকে যায়। আমার হাতে স্টিয়ারিং, ফায়ার আর্মসটা অবশ্য পাশেই রাখা ছিল, কিন্তু রিস্ক না নিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছিলাম। কর্নেল বললেন, তাহলে আমার ইনটিউশনের কথা আপনাকে মানতে হবে। আমার কেন যেন মনে হচ্ছিল ডক্টর ফাটনবিসকে প্রকাশ্য সভায় অপমানের প্রতিশোধ নেওয়ার চেষ্টা তাঁর গার্জেন অর্থাৎ বিনায়ক সেনাপতি করতেই পারে। ক্যাপ্টেন বার্মা মুখে তাচ্ছিল্যের ভঙ্গি ফুটিয়ে বললেন, লোকটাকে আমি একটা ইঁদুর ছাড়া কিছু ভাবি না। যাকে, আপনার খবর বলুন। কর্নেল সেই ছোট্ট ব্যাগটা খুলে ভেতরটা দেখিয়ে বললেন, এটা একটা বায়োকেমিক যন্ত্র। এর তলায় 50 সিট টাইপ করা নোট আছে। অর্থাৎ এবার আপনি ইচ্ছা করলে সেই ভয়ঙ্কর সর্বভুক পিঁপড়ে তৈরি করতে পারবেন। অবশ্য তার আগে আপনাকে বায়োকেমিস্ট্রিতে দক্ষ হতে হবে। নিশ্চিত ক্যাপ্টেন বার্মা সবটা খুঁটিয়ে দেখে বললেন, এটা আপনি কোথায় পেলেন? কৃতিত্বটা আমার একার নয়, কৃতিত্বের প্রায় সবটাই সুভদ্র বর্মনের প্রাপ্য। সুভদ্র, তুমি বরং ঘটনাটা খুলে বলো। বর্মনদা পুরো ঘটনা সবিস্তারে শোনালেন। তারপর বললেন, আমার কেন যেন মনে হচ্ছে জার্মান বিজ্ঞানী থিসিসের প্রথম 2টো অংশ আপনি অনন্তপুরমের খাঁড়ি থেকে উদ্ধার করেছিলেন, কিন্তু সম্ভবত তার আগে যেভাবেই হোক ওই খাঁড়ি থেকে অন্য কেউ এই অংশটা অর্থাৎ এই প্যাকেটটা দৈবাত উদ্ধার করেছিল। আমরা জানি পিটার গোমস জাহাজের চোরাই মাল কেনে, কাজেই এটা তার হাতে চলে আসার কথা। ক্যাপ্টেন বার্মা বললেন, ঠিক বলেছ, কিন্তু পিটার কেন এটা নিজের বাড়ির কোনো গুপ্ত স্থানে না রেখে এই কেয়াবনে পুঁতে রেখেছিল? এই প্রশ্নটা কিন্তু ভাইটাল। কর্নেল বললেন, এ নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আমি জানতে চাইছি, আসার পথে আক্রান্ত হওয়ার পর আপনি কি থানার ওসি মিস্টার মাধবনকে কথাটা জানিয়ে এসেছেন? হ্যাঁ, আসার পথে থানায় গিয়ে ওসি মিস্টার মাধবনকে পেয়ে গেলুম। মাই গুডনেস বলে তিনি হেসে উঠলেন। তারপর বললেন, কথাটা বলতে ভুলে গেছি, মিস্টার মাধবনের কাছে শুনলুম ডিউটি অফিসারকে সন্ধ্যার দিকে এক সাংবাদিক টেলিফোন করে জানিয়েছিল পুরো বাতিঘরের কাছে জঙ্গলে নাকি 2 পাটি মেয়েদের জুতো সে দেখতে পেয়েছে। তার ধারণা সেখানে কোনো মেয়ের লাশ পোতা আছে।
বর্মনদা তার কথার উপর বললেন, ভাগ্যিস ওই পুলিশ ভদ্রলোক আমাকে পাত্তা দেননি, তাহলে এই অত্যাশ্চর্য ব্যাগটা আমাদের হাতে আসতো না। কর্নেল বললেন, ওসি মাধবন কি তার ডিউটি অফিসারের কথা সিরিয়াসলি নিয়েছেন? কি মনে হলো আপনার? ক্যাপ্টেন বার্মা বললেন, না, উনি ব্যাপারটা নিয়ে মাথা ঘামাতে চান না। কর্নেল নিভে যাওয়া চুরুট ধরিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে বললেন, পিটার গোমস বা যেই হোক, যে জিনিসটা ওখানে পুঁতে রেখেছিল, সে ভেবেছিল ওটার পাত্তা কারো পাওয়া সম্ভব নয়, তাই ওখানে লক্ষ্য রাখেনি। লক্ষ্য রাখলে আমাদের টর্চের আলো তার চোখে পড়ত এবং সে তখনই মরিয়া হয়ে হামলা করত। ক্যাপ্টেন বার্মা সায় দিয়ে বললেন, এরাতেও জয়ন্তবাবু আর বর্মন আমাদের সঙ্গে থাকবেন। রামলালকে আমি বলে দিই। বর্মনদা হাত নেড়ে ব্যস্তভাবে বললেন, না না, জয়ন্ত কি করবে জানি না, আমাকে হোটেলে ফিরতেই হবে। কর্নেল মুচকি এসে বললেন, তোমার তামিল বন্ধু রাঘবনের পিছনে গোয়েন্দাগিরি করতে চাও, তাই না? বর্মনদা হাসলেন, গোয়েন্দাগিরি নয়, তবে আফটার অল সে আমার পরিচিত এবং একই পেশার লোক। পিটার গোমসের সঙ্গে তার বন্ধুতা ছিল। বন্ধুর আকস্মিক মৃত্যুতে তার মনের অবস্থা খারাপ হতেই পারে, কাজেই তার সঙ্গে দু চারটে কথাবার্তা বলা আমার কর্তব্য। বলে মুচকি হেসে বর্মনদা উঠে দাঁড়ালেন। আমিও উঠে দাঁড়িয়ে বললুম, আমি বড্ড টায়ার্ড, সকাল সকাল খেয়ে নিয়ে ঘুমোতে চাই। ক্যাপ্টেন বার্মা, কর্নেল, গুড নাইট, টাটা। ওরা দুজনে হেসে উঠলেন। বর্মনদা আমার হাত ধরে টেনে বললেন, চলো জয়ন্ত, আশা করি ক্যাপ্টেন সাহেবের মতো আমাদের উপর কেউ হামলা করবে না। আমরা বারান্দায় বেরোতেই ক্যাপ্টেন বার্মা বলে উঠলেন, না বর্মন, চলো তোমাদের আমি গাড়িতে করে হোটেলে পৌঁছে দিয়ে আসি। আজকাল চন্দরপুর অন সির যা অবস্থা, আগের মতো নিরুপদ্রব নয়। ক্যাপ্টেন বার্মা আমাদের তার গাড়িতে তুলে হোটেল দ্য সারকে পৌঁছে দিলেন। তারপর তিনি সবেগে গাড়ি চালিয়ে চলে গেলেন। লাউঞ্জে এখন সাংবাদিকদের ভিড়। কেউ কেউ বর্মনদাকে হাত তুলে সম্ভাষণ করলো, হাই। বর্মনদা হাত নেড়ে সিঁড়ি দিয়ে উঠে গেলেন। তারপর দোতলার করিডোরে দাঁড়িয়ে বললেন, হাই জয়ন্ত, তুমি যখন ক্যান্টিনে খেতে যাবে আমাকে টেলিফোন করবে, দুজনে একসঙ্গেই যাব। আরেকটা কথা, দরজায় কেউ নক করলে আই হোল দিয়ে দেখে নেবে এবং যেই হোক দরজা খুলবে না, সোজা বলে দেবে আমি ব্যস্ত। কথাটা বলে তিনি নিজের সুইটের দিকে চলে গেলেন। পোশাক বদল করে বাথরুমে মুখ ধুয়ে এবং ঘাড়ে জল ছিটিয়ে অনেকটা চাঙ্গা হওয়া গেল। ব্যালকনিতে গিয়ে বসল। দক্ষিণের পুরো বাতিঘর অন্ধকারে অদৃশ্য, কিন্তু সি বিচে উজ্জ্বল আলোর কিছু লোকের চলাফেরা চোখে পড়ল। ঘড়ি দেখল 8:45। সমুদ্রের নোনা বাতাসের উপদ্রবে এখন বেশ কিছুটা হিমেল আক্রমণ আছে। 9টায় বর্মনদাকে টেলিফোন করে জানিয়েছিলুম আমি ক্যান্টিনে যাচ্ছি। দরজা বন্ধ করে বেরিয়ে দেখি তামিল সাংবাদিক মিস্টার রাঘবন এইমাত্র করিডোরে উঠল। আমি তাকে মার্কিন রীতিতে সম্ভাষণ করলাম, হাই। মিস্টার রাঘবন ঘুরে দাঁড়িয়ে নিষ্পলক চোখে আমার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, আপনি আর সুভদ্র বর্মনকে প্রায় লক্ষ্য করছি যেন দুজনে কিছু দাও মারা তালে আছে। আমি একটু উষ্ণ স্বরে বললুম, দাও মানে কি বলতে চাইছেন? মিস্টার রাঘবন তেমনই চোখে বলল, সাংবাদিকদের কাছে দাও কথাটার একটাই অর্থ আছে, কোনো সেন্সেশনাল নিউজ, বিশেষ করে এখানকার একজন বিখ্যাত ব্যবসায়ী পিটার গোমসের ক্ষতবিক্ষত লাশ যখন খারিজ জলে পাওয়া গেছে, তখন অনেক সাংবাদিকই অন্তর্তদন্তের জন্য লড়ে যাবে। তার মানে আমি বলতে চাইছি, আপনারা দুজনে কি সেই লড়াই লড়ে যাচ্ছেন? মাথাটা ঠান্ডা রেখে হাসি এনে বললুম, আপনিও কি লড়ে যাচ্ছেন না? মিস্টার রাঘবন কিছু বলতে ঠোঁট ফাঁক করেছিল। বর্মনদা এসে গেলেন। তিনি বললেন, হাই রাঘবন, কলকাতার তরুণ বাঙালি সাংবাদিককে একলা পেয়ে কোনো বিষয়ে প্ররোচনা দিচ্ছ নাকি? মিস্টার রাঘবন বলল, বর্মন, তুমি তো তর্কবিদ্যা বিশারদ, তোমার অনেক অন্তর্তদন্তের খবর সারা দেশে হইচই বাঁধিয়েছে, কিন্তু আমার ধারণা পিটার গোমসের ব্যাপারে নাক গলানোর রিস্ক আছে। বর্মনদার ঠোঁটের কোণে বাঁকা হেসে বললেন, এটা কি তোমার হুমকি? না,
অনেক ব্যাপারে আমাদের সাংবাদিকদের বেশি নাক নাগালোনাই উচিত। কথাটা বলে মিস্টার রাঘবন নিজের সুইটের দিকে চলে গেল। সিঁড়িতে নামতে নামতে আমি বর্মনদাকে জানিয়ে দিলুম মিস্টার রাঘবন আমাকে কি বলছিল। বর্মনদা চাপা স্বরে বললেন, লোকটা সাংবাদিক হওয়ার যোগ্য নয়, অথচ মাদ্রাজেও নাম ডাকাছে। বড় বড় রাজনীতিকরা ওকে পাত্তা দেন। কেন দেন সেটা আমার মাথায় আসে না। ক্যান্টিনে গিয়ে আমরা দুজনেই রুটি, তরকারি আর একটা পানীয় অর্ডার দিয়ে ডিনার সেরে নিলুম। তারপর আমরা পকেট থেকে সেই বিদেশি সিগারেট বের করে বর্মনদাকে একটা দিলুম। বর্মনদার লাইটার দিয়ে আমার সিগারেটটা ধরিয়ে দিলেন। তারপর নিজেরটা ধরিয়ে নিয়ে বললেন, রাঘবন একটা কিছু আঁচ করেছে। তার বন্ধু পিটার গোমসের ব্যাপারে যে আমরা আগ্রহী তা সে বুঝতে পেরেছে। কিন্তু আমার ধারণা আমাদের এই আগ্রহ যে নিছক সাংবাদিক সুলভ নয়, এর পেছনে অন্য কিছু আছে বলে সে সন্দেহ করেছে। বললুম, বর্মনদা, অত কিছু নাও হতে পারে। হয়তো একটা ঘটনার অন্তর্তদন্ত নিয়ে মিস্টার রাঘবনের এটা নিছক সাংবাদিক সুলভ প্রতিদ্বন্দ্বিতার মনোভাব। বর্মনদা আসতে বললেন, তুমি ওকে ভোরবেলায় হঠাৎ সমুদ্রের বাঁধে উঠে যেতে দেখেছিলে। সেখান থেকে নিচের কেয়াবনে যে জিনিসটা আমরা উদ্ধার করেছি তার দূরত্ব বড়জোর 15 থেকে 20 মিটারের মধ্যে। বলেই তিনি চুপ করে গেলেন। লক্ষ্য করলাম মিস্টার রাঘবন ক্যান্টিনে ঢুকছে। সোজা এগিয়ে গিয়ে সে যে টেবিলের সামনে বসলো সেখানে একজন ভদ্রলোক বসেছিলেন। তাকে আমি সাংবাদিকদের দলে দেখিনি, তাই চাপা স্বরে বললুম, মিস্টার রাঘবনের গেস্টকে চিনতে পারছেন বর্মনদা? চেনা মনে হচ্ছে, কিন্তু কোথায় রেখেছি মনে করতে পারছি না। ভদ্রলোক যে সাংবাদিক নন সে বিষয়ে আমি নিঃসন্দেহ। যাই হোক, চলো নিজের নিজের ডেরায় গিয়ে শুয়ে পড়া যাক, খুব ধকল গেছে। দোতলার করিডোরে গিয়ে বর্মনদা আবার আমাকে সাবধান করে দিলেন, কেউ দরজায় নক করলে কিছুতেই আমি যেন দরজা না খুলি। প্রয়োজনে তার ঘরে টেলিফোনে ঘুম ভাঙালেও তিনি রাগ করবেন না। সে রাতে কেউ অবশ্য আমার দরজায় নক করেনি। করলেও আমি বেঘরে এমন ঘুমিয়েছিলুম যে টের পাইনি। এদিন ঘুম ভাঙতে 7টা বেজে গিয়েছিল। আজ আর সি বিচে জগিং করতে যাওয়ার ইচ্ছা ছিল না। বাথরুম সেরে পোশাক বদলে নিচে গেলুম। আমি জানি বর্মনদা খুব ভোরে ওঠেন। তাকে না খুঁজে সোজা চলে গেলুম সমুদ্র তীরে সেই কাফেটেরিয়ায়। বাইরে দাঁড়িয়ে এক পেয়ালা কফি নিলুম। তারপর সি বিচের দিকে লক্ষ্য রাখলুম। বর্মনদাকে সি বিচের ভিড়ে খুঁজছিল। অফিস শেষ করার পর সি বিচে না নামে পিচ রাস্তা ধরে হাঁটতে হাঁটতে হোটেল দ্য শার্ট পেরিয়ে যেন কি এক নেশার ঘরে ওরও বাতি ঘরের দিকে এগিয়ে গেল। সেই সময় বাঁদিকে এসে কেয়াবনটা দেখার ইচ্ছে হল। থমকে দাঁড়ালুম। বিস্তীর্ণ কেয়াবনটা যেন কোনো মত্ত হাতি রাতারাতি ভাঙচুর করেছে। অবাক হয়ে ভাবছি, এই জঙ্গলটার এমন দুর্দশা হলো কেন? সেই সময় আমাকে অবাক করে পশ্চিমে খাঁড়ির উঁচু পাড় থেকে কর্নেল এবং বর্মনদা নেমে এলেন। ওরা তখন আমার কাছ থেকে বেশ খানিকটা দূরে। আমি হন্তদন্ত তাদের দিকে এগিয়ে যাচ্ছি। কর্নেল দূর থেকে হাত তুলে আমাকে অপেক্ষা করতে ইশারা করলেন। কিছুক্ষণ পরে কর্নেল এসে সম্ভাষণ করলেন। মর্নিং জয়ন্ত, তোমাকে দেখেই বুঝতে পারছি বেঘরে ঘুমিয়েছ। কিন্তু তুমি কি দৈবাত আমাদের দেখতে পেয়েছিলে তোমার ব্যালকনি থেকে? বললুম, না, আমি আপনার প্রিয় কাফেটেরিয়ার কফি খেয়ে নিছক মর্নিং ওয়াক করছিলাম। এখানে এসে হঠাৎ কেয়াবনটার অবস্থা দেখে অবাক হয়ে তাকিয়েছিল। এই এলাকায় হাতি নেই, কিন্তু দেখে মনে হচ্ছে এই জঙ্গলে মত্ত হাতি খুব দাপাদাপি করেছে। বর্মনদা একটু হেসে বললেন, চন্দনপুর অন সিতে পুলিশকে তুমি মত্ত হাতির সঙ্গে তুলনা করতে পারো? এ কীর্তি তাদেরই। বললুম, সে কি, পুলিশ কেন এই জঙ্গলটার অবস্থা এমন করেছে? বর্মনদা বললেন, কর্নেল সাহেব, আপনার এই তরুণ বন্ধুটিকে খবরটা দিন। কর্নেল বললেন, খবরের লোককে খবর দেওয়া নিশ্চয়ই উচিত, কিন্তু খবর তো তুমি দিয়ে ফেললে। রাত দুপুরে এখানে পুলিশ হানা দিয়েছিল, তারা একজন লোককে ধরতে পেরেছে, অন্যজন পালিয়ে গেছে। চলো আমাদের প্রিয় কাফেটেরিয়ায় কফি খেতে খেতে বাকি খবরটুকু দেব। সি বিচে নামার পথে এই কাফেটেরিয়ায় পৌঁছে কফি পানের সঙ্গে কর্নেল যা জানালেন তা এই। থানার ওসি মিস্টার মাধবনকে কেউ উড়ো ফোনে জানিয়েছিল
পোড়ো বাতিঘরের কাছে চোরা কারবারিদের একটা লেনদেন ঘটবে। পুলিশ যেন আগে থেকেই গোপনে সেখানে উৎপাতে। ওসি ওর আগেও ডিউটি অফিসারের কাছে বর্মনদার ফোনের কথা শুনেছিলেন। তাছাড়া ক্যাপ্টেন বার্মাও তাকে আভাসে জানিয়ে রেখেছিলেন পিটার গোমস মারা গেলেও তার আত্মা ঠিকই কারবার চালিয়ে যাবে। রাত 11টায় ওসি মিস্টার মাধবন কর্নেলকে টেলিফোনে জানিয়েছিলেন এই অভিযানে তিনি সঙ্গী হতে চান কিনা। কর্নেল তার প্রস্তাব এড়িয়ে গিয়েছিলেন, কারণ যদি সত্যি মৃত পিটার গোমসের লোকজন জার্মান বিজ্ঞানীর দ্বিতীয় ব্যাগটা ওখানেই পুঁতে রেখে থাকে, তাহলে তারা সেটা উদ্ধারের জন্য অস্ত্রশস্ত্রে সেজেই অবতীর্ণ হবে। কাজেই রাতের অন্ধকারে কোনো দুর্বৃত্তের হাতে হতাহত হতে কর্নেলের ইচ্ছে ছিল না। কিন্তু ক্যাপ্টেন বার্মা এবং তিনি দুজনেই বাংলায় জেগে বসেছিলেন। পুলিশ গোপনে অন্য পথে গিয়ে সেখানে উৎপেতে ছিল। কিন্তু তত কিছু জমজমাট লড়াই বাঁধেনি। সিবিচের দিক থেকে আলো ছায়ার ভেতর দিয়ে দুটো লোক কেয়াবনে ঢুকে পড়া মাত্র পুলিশ চার্জ করে। লোক দুটো নেহাত গোবেচারা, কিন্তু তাদের পাকড়াও করতে পুলিশ বাহিনী সত্যিই মত্ত হাতির মতো পুরো জঙ্গলটা দাপিয়ে তাদের খুঁজে বেড়ায়। অবশেষে একটা লোককে তারা ধরে ফেলে। তার হাতে একটা শাবল ছিল। দ্বিতীয় লোকটা কিভাবে একেবারে নিপাত্তা হয়ে যায়। এদিকে আসামির হাতে শাবল দেখে ওসি মিস্টার মাধবনের বিশ্বাস হয়েছিল ওরা ওই জঙ্গলের ভিতরেই কোথাও দামি চোরাই মাল পুঁতে রেখেছে। তাই তিনি তন্ন তন্ন করে জঙ্গল খুঁজে এবং সেই সঙ্গে কনস্টেবলদের খোঁজার কাজে লাগিয়ে অবশেষে ব্যর্থ হন। বাকি রাত চারিদিক ঘিরে পুলিশ পাহারা রেখে ওসি ফিরে যান। রাত 1টা নাগাদ কর্নেল থানায় টেলিফোন করে ব্যর্থ অভিযানের কাহিনী শোনেন। তারপর কর্নেলই বলেন যে লোকটা ধরা পড়েছে তাকে জেরা করলেই তো জানা যাবে জঙ্গলে কি পোতা ছিল। কাজেই অনর্থক ওখানে কনস্টেবল বেচারাদের রাত জাগিয়ে লাভ নেই। অন্তত এ রাতে আর ওখানে কারো পা বাড়ানোর সাহস হবে না। গত রাতে পুলিশ অভিযানের এই কাহিনী শুনে আমার হাসি পাচ্ছিল। বললুম, তাহলে অভিযান ব্যর্থ হয়নি, অন্তত একজন ধরা পড়েছে। লোকটা কে তা কি আপনারা জানতে পেরেছেন? বর্মনদা বললেন, শুনলে তুমি তত অবাক হবে না। পিটার গোমসের ম্যানেজার নবকুমার পণ্ডা হাফ শার্ট গেঞ্জি পরে একটা শাবল হাতে নিয়ে মৃত মালিকের গুপ্তধন খুঁড়ে বের করতে গিয়েছিল। সে পুলিশের কাছে স্বীকার করেছে তার মালিকের হুকুমেই সে একটা ছোট ব্যাগ ওখানে পুঁতে রেখেছিল, কিন্তু ব্যাগে কি আছে সে এখনো জানে না। কর্নেল বললেন, আশ্চর্য ব্যাপার, ভোর 6টা অবধি জেরা করেও সঙ্গীর নাম পুলিশ বের করতে পারিনি। বর্মনদা বললেন, মিস্টার মাধবন যেরকম কড়া ধাতের মানুষ, তার জেরা আর ব্যাটনের মারাত্মক ঘা পণ্ডা মশাইকে শেষ পর্যন্ত নামটা বলিয়েই তবে ছাড়বে। যাই হোক, আজকে তো বেলা 9টা থেকে 12টা অবধি লাস্ট সেশন চলবে। তুমি কি সেই সেশনে উপস্থিত থাকতে চাও? বললুম, আর ওখানে নয়, আমি এবার কর্নেলের সঙ্গ ধরব। কারণ এই অদ্ভুত রহস্যের জটটা কর্নেলই খুলবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। কারণ এই রহস্যের টানেই কর্নেল আগেই কলকাতা থেকে চন্দনপুর অন সিটে এসে ঘুরে বেড়াচ্ছিলেন। কর্নেল হাসতে হাসতে বললেন, রহস্যের জট তো পুলিশের হাতে। তাছাড়া এ ব্যাপারে সুভদ্র বর্মনই প্রকৃতপক্ষে সব রহস্যের জটগুলো অনেকটা ছাড়িয়ে ফেলেছে। কাজেই কৃতিত্ব যদি দিতেই হয় তাহলে তো তারই প্রাপ্য। বর্মনদা মুচকি এসে বললেন, আমাকে মনে হচ্ছে কর্নেল আবার এক দফা লড়িয়ে দিতে চান। কর্নেল তার কাঁধে হাত রেখে বললেন, কেন? বর্মনদা বললেন, খুব সোজা অঙ্ক। গত রাতের ঘটনার খবর পেয়ে ডক্টর ফাটনবিসের প্রতিক্রিয়া জানতে আপনি উদ্গ্রীব, তাই না? কর্নেল চাপা স্বরে বললেন, ওই মহিলা বিজ্ঞানীর সঙ্গে কথা বলার পক্ষে তুমি একমাত্র মিডিয়া। আগের রাত্রে ডিনার খেতে গিয়ে দেখেছি সুভদ্রা ফাটনবিস সুভদ্র বর্মনকে যেন বেশি যত্ন আপ্তি করছিলেন। বর্মনদা হাসি চেপে বললেন, কর্নেল সাহেব, আপনি গুরুজন, তবু আপনার সামনে কথাটা বলা যায়। শুনেছি ওই মহিলাকে অনেক জ্ঞানী গুণী লোক বিয়ের জন্য প্রপোজ করে প্রচন্ড অপমানিত হয়েছেন। শুধু একজনকে শ্রীমতীর নাকি বেজায় পছন্দ। আমি বলে উঠলুম, সর্বনাশ, সে ভদ্রলোক তামিল সাংবাদিক মিস্টার রাঘবন নয় তো? বর্মনদা বললেন, তা এখন বলবো না, যথাসময়ে তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। কর্নেল বললেন,
এবার ক্যাপ্টেন বার্মার বাংলোয় ফেরা যাক। ভদ্রলোক সারা রাত ঘুমোননি, আমিও ঘুমোইনি, কাজেই ব্রেকফাস্ট করে অন্তত ঘন্টা 2-3 বিছানায় লম্বা হব। বর্মনদা আমার হাত ধরে বললেন, জয়ন্ত কর্নেল সাহেবের সঙ্গী হতে চাইছিল। উনি বিছানায় লম্বা হবেন আর জয়ন্ত চেয়ারে বাঁকা হয়ে বসে অকারণ সময় কাটাবে। এটা হয় না। চলো জয়ন্ত, আমরা এখানে সরকারের আতিথ্যে কাটাচ্ছি, কাজেই আজ সমুদ্র ভবনের সেমিনারের লাস্ট সেশনে উপস্থিত থাকা উচিত। তাছাড়া আমাদের যাতায়াতের ভাড়া দেওয়ার দিন আজ। ওই অডিটোরিয়ামের পাশের ঘরেই ক্যাশিয়ার নগদ নোটের বান্ডিল নিয়ে বসে থাকবেন, আর আমরা লাইন দিয়ে দাঁড়াবো। ওফ, কি লোভনীয় দৃশ্য! ভাই জয়ন্ত, টাকা, টাকার চেয়ে মূল্যবান জিনিস সত্যি এই জগতে নেই। তার কথা বলার ভঙ্গিতে হেসে উঠল। কর্নেল পিচ রাস্তা অবধি আমাদের সঙ্গে এসে বললেন, জয়ন্ত, সুভদ্রের মতো স্ট্রাগল করে তুমি খ্যাতি অর্জন করনি। বর্মনদা হাসতে হাসতে কর্নেলকে বিদায় দিয়ে আমার কাঁধে হাত দিয়ে হাঁটতে থাকলেন। হোটেল দা স্যারকে পৌঁছানোর পর বর্মনদা বললেন, শুধু পোশাক বদলে রেডি হয়ে ক্যান্টিনে এসো, তোমার জন্য জায়গা রেখে দেবো, দেরি করো না। 8:30 বাজে। শুইতে গিয়ে দ্রুত দাড়ি কেটে এবং পোশাক বদলে তৈরি হলো। সম্মেলনে যাওয়ার ফাইলটি হাতে নিতে হলো। তারপর কেন যেন মনে হলো এই ঘরে আমার লাইসেন্সড ফায়ার আর্মসটা সুটকেসে ফেলে রেখে যাওয়া ঠিক নয়। .22 ক্যালিবারের রিভলভারটা 6 রাউন্ডার, তাতে 6টা বুলেট লোড করে নিয়ে সাবধানে রুমালে জড়িয়ে প্যান্টের বাঁ পকেটে রেখে দিল। তারপর বেরিয়ে গিয়ে দরজা লক করল। ক্যান্টিনে ভিড় ছিল। বর্মনদা আমার জন্য একটা চেয়ার আটকে রেখে অপেক্ষা করছিলেন। আমি যাওয়ার পর তিনি বললেন, বাহ, দাড়ি কেটে একেবারে ফিল্মের হিরো হয়ে উঠেছ। বললাম, আপনার মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি সত্ত্বেও আপনাকেই হিরো দেখাচ্ছে। এই টেবিলে আরো কয়েকজন সাংবাদিক ব্রেকফাস্ট করছিলেন। তারা চলে যাওয়ার পর চাপা স্বরে জিজ্ঞেস করলাম, মিস্টার রাঘবনকে দেখেছেন? বর্মনদা টোস্টে কামড় দেওয়ার পর বললেন, অত লোকে দেখিনি। এমন হতে পারে ডক্টর ফাটনবিসের সুইটে এসে ব্রেকফাস্টের জন্য আমন্ত্রিত। দ্রুত ব্রেকফাস্টের পর বর্মনদার দেখা দেখি মিষ্টি লিকার চা পান করলুম। সিগারেট টানার ইচ্ছা ছিল, কিন্তু বর্মনদা বললেন, বাসে না গেলে পায়ে হাঁটতে হবে। আজ এই ভোরবেলা কর্নেল সাহেবের ফোন পেয়ে নিচে অপেক্ষা করছিল। উনি হাঁটতে হাঁটতে এসেছিলেন। দুজনে পুরো লাইট হাউসের দিকে গিয়েছিল, কাজেই প্রচুর হাঁটাহাঁটি করেছে। উঠে পড়ো, সমুদ্র ভবনে গিয়ে বাথরুমে সিগারেট খাওয়া যাবে। বাইরে আমাদের নিয়ে যাওয়ার জন্য লম্বা চওড়া সুদৃশ্য বাস দাঁড়িয়েছিল। সেই বাসে চেপে কয়েক মিনিটের মধ্যেই সমুদ্র ভবনের লনে পৌঁছে গেল। বাস থেকে নেমে বর্মনদা বললেন, আমাদের দেশে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে কোনো কাজ হয় না। সেশন শুরু হতে দেরি আছে মনে হচ্ছে। চলো, বাথরুমে নয়, সামনের করিডোরে দাঁড়িয়ে তোমার বিদেশি সিগারেটের টান দেওয়া যাবে। এই করিডোরে দাঁড়ালে বাঁদিকের জানালা দিয়ে সুদৃশ্য ফুল বাগিচা আর পেটে চওড়া পাতাওয়ালা অদ্ভুত কি গাছের নিচে বসার বেদি চোখে পড়ে। সিগারেট টানতে টানতে হঠাৎ আমার চোখে পড়ল মিস্টার রাঘবন আর ডক্টর ফাটনবিস পাশাপাশি বসে গম্ভীর মুখে কথা বলছেন। বর্মনদাকে দৃশ্যটা দেখিয়ে দিলুম। বর্মনদা ঠোঁটের কোণে হেসে চাপা স্বরে বললেন, দেখলে তো, আমার হিসেবে কোনো ভুল হয় না। বললুম, বর্মনদা, তাহলে আর একটা কথা জিজ্ঞেস করি। ক্যাফেটেরিয়ার সামনে দাঁড়িয়ে আপনি এক ভদ্রলোকের কথা বলছিলেন, যাকে নাকি ডক্টর ফাটনবিস খুব পাত্তা দেন। সেই কি মিস্টার রাঘবন? বর্মনদা মিটিমিটি হেসে বললেন, চেপে যাও। এই সময় অডিটোরিয়ামে মিস চন্দ্রলেখা ঘোষণা করছিলেন, মাননীয় বিজ্ঞানীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং আমন্ত্রিত ব্যক্তিদের আসন গ্রহণের অনুরোধ জানাচ্ছি। আমাদের শেষ অধিবেশন এখনই শুরু হবে। একটু পরে লক্ষ্য করলুম মিস্টার রাঘবন এসে নিজের আসনে বসল। তার মুখে স্পষ্ট তিক্ততার আভাস। তার দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে মঞ্চের দিকে রাখলুম। মিস চন্দ্রলেখা এবার ঘোষণা করলেন, ভদ্র মহোদয়া এবং ভদ্র মহোদয়, গত দুদিনে এই সম্মেলনে যেসব বিষয় আলোচনা হয়েছে তার সংক্ষিপ্তসার শুনিয়ে
প্রখ্যাত সমুদ্রবিজ্ঞানী ডক্টর মনোহর সুন্দরম তার মূল্যবান মতামত জানাবেন। আশা করি আপনাদের হাতে এতক্ষণে এই লাস্ট সেশনের প্রোগ্রাম পৌঁছে গেছে। টাইপ করা এক পাতা প্রোগ্রাম আমাদের টেবিলে রাখা ছিল। চোখ বুলিয়ে দেখলুম ডক্টর সুন্দরমের পর স্থানীয় কর্তৃপক্ষ ধন্যবাদ জ্ঞাপন করবেন। তাহলে বোঝা যাচ্ছে ডক্টর সুন্দরমের ভাষণ খুব লম্বা চওড়াই হবে। মুখ ঘুরিয়ে বর্মনদার দিকে তাকালুম। তিনি চোখের ইশারায় কি যেন বললেন, কিছু বুঝতে পারলুম না। অগত্যা একটুকরো কাগজে লিখলুম, কথাটা খুলে জানিয়ে দিন। তারপর হাত বাড়িয়ে দুটো সিটের পরে তার হাতে কাগজটা গুজে দিলুম। একটু পরে তিনি ওই কাগজের উল্টো পিঠে কিছু লিখে হাত বাড়িয়ে আমাকে দিলেন। পড়ে দেখি তাতে লেখা আছে, অন্তত 1 ঘন্টা কষ্ট করে থাকার পর আমি করিডোরে যাব। তুমি মিনিট 5 পরে আমাকে অনুসরণ করবে। এই 1টা ঘন্টার মধ্যে মাঝে মাঝে মঞ্চের সামনে বসা বিজ্ঞানীদের কেউ কেউ উঠে দাঁড়িয়ে প্রশ্ন করছিলেন। বিষয়টা আমার মাথায় ঢুকছিল না। অবশেষে বুঝতে পারলুম সমুদ্র বিজ্ঞানী ডক্টর সুভদ্রা ফাটনবিস কীট জাতীয় প্রাণীর ডিএনএতে পরিবর্তন ঘটিয়ে যে সাংঘাতিক সর্বভুক কীট সৃষ্টির সম্ভাবনা নিয়ে বক্তৃতা করেছেন, সবার প্রশ্নের লক্ষ্য সেই তত্ত্ব। এভাবে 1 ঘন্টা কেটে গেল। তারপর কথা মতো বেরিয়ে গিয়ে দেখি করিডোরে বর্মনদা নিজের ব্র্যান্ড সিগারেট টানছেন। কাছে গেলে বললেন, কর্নেল সাহেব আর ক্যাপ্টেন বার্মাকে আমন্ত্রিতদের মধ্যে খুঁজে পেলাম না। তার মানে ওরা দুজনেই পুলিশ স্টেশনে যেতে পারেন। যাই হোক, আমরা ততক্ষণে একটা কাজ সেরে নিই। অফিসে গিয়ে যাতায়াতের খরচের ফর্ম চেয়ে নিই। তারপর ফর্ম ভর্তি করে দেখা যাক ক্যাশিয়ার ভদ্রলোককে জয় করা যায় নাকি। বর্মনদাকে চুপচাপ অনুসরণ করলুম। সমুদ্র ভবনের কর্মচারীরা যেন আপদ বিদায়ের তালেই ছিলেন। যত শিগগির ঝামেলা শেষ করা যায় তত ভালো। কারণ 3 দিন ধরে নিয়ম মতো অফিস আসা আর হরেক রকম ফাইল তৈরি বা জেরক্স করা, এইসব রুটিন জবে ব্যতিব্যস্ত থাকতে কারই বা ভালো লাগে। ক্যাশিয়ারের কাউন্টারে যাতায়াত খরচের ফর্ম জমা দিয়ে টাকা পেতে দেরি হলো না। বর্মনদা বললেন, এবার চলো জয়ন্ত, কর্নেল সাহেব কোথায় কি করছেন খোঁজ করা যাক। করিডোর দিয়ে এগিয়ে লনে নেমে বললুম, ওই গেটে গাছটার ছায়ায় বসে মিস্টার রাঘবন আর ডক্টর ফাটনবিসকে ঘনিষ্ঠভাবে বাক্যালাপ করতে দেখেছি। ব্যাপারটা আমার এখনো অদ্ভুত লাগছে। বর্মনদা বললেন, ওহ জয়ন্ত, তখন তোমাকে বলেছিলাম না ব্যাপারটা চেপে যাও। বর্মনদার সঙ্গে পিচ রাস্তায় পৌঁছে বললুম, কর্নেলকে সম্মেলনে খুঁজে পাইনি। সম্ভবত ক্যাপ্টেন বার্মার বাংলোতেও খুঁজে পাওয়ার চান্স নেই। বর্মনদা বললেন, ঠিকই বলেছ, কর্নেল সাহেব নিশ্চয়ই কোনো জরুরি সূত্র ধরে কোথাও ওত পাততে গেছেন। বরং চলো হোটেল দা স্যারকে ফিরে গিয়ে তাকে টেলিফোন করে খোঁজ নেওয়া যাবে। আমরা সবে পা বাড়িয়েছি। সমুদ্র ভবনের গেট থেকে পাটনার সেই তরুণ সাংবাদিক রমেশ শর্মা ডাকল, জয়ন্তদা, জয়ন্তদা। আমরা দাঁড়িয়ে গেলুম। বর্মনদা চাপা স্বরে বললেন, এই কচি মালটি ভবিষ্যতে নাম কামাবে। আপনার সঙ্গে আলাপ আছে? আছে মানে? এখানে আলাপ হয়েছে এই প্রথম। রমেশ কাছে এসে মৃদু হেসে বলল, আমি আপনার দিকে লক্ষ্য রেখেছিলুম, তাই যাতায়াতের ভাড়া আদায় করে বেরিয়ে এলুম। একঘেয়ে বকুনি শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। বললুম, তুমি কি হোটেলে ফিরবে? রমেশ বলল, ফিরবো, কিন্তু আমি আপনাদের ফলো করেছি কেন জানেন? মর্নিং সেশন শুরু হওয়ার একটু আগে লনের ফুলবাগানে একটা মজার দৃশ্য দেখেছি। বর্মনদা বললেন, দৃশ্যটা মজার কেন বলো তো? রমেশ হেসে অস্থির হয়ে বলল, ব্যাকগ্রাউন্ডটা যেন ফিল্মের। তার মধ্যে ডক্টর সুভদ্রার মতো সুন্দরী মহিলার সঙ্গে একটা গাঁটটা গাঁটটা কালো রঙের গুঁফো ভদ্রলোক। না, আপনারা আমার গুরুজনের তুল্য, আপনাদের সঙ্গে এসব কথা বলা উচিত নয়। বর্মনদা তার পাশে গিয়ে তার কাঁধে একটা হাত রেখে চাপ দিলেন। তারপর বললেন, রমেশ, তুমি ওই রাঘবনের চেয়ে বেশি ধুরন্ধর। আমি লক্ষ্য করেছি তুমি রাঘবনকে প্রায় ফলো করে বেড়াও, ব্যাপারটা কি? রমেশ চাপা স্বরে বলল, পিটার গোমসের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা জয়ন্ত তাকে বলেছিল। তারপর পিটার গোমস বেমক্কা মারা পড়ল। এখন আমার ভয় হচ্ছে মিস্টার রাঘবনের পাল্লায় পড়ে ওই মহিলা বিজ্ঞানীর না কোনো বিপদ হয়।
বর্মনদা একটু হেসে বললেন, পিটার গোমস ছিল বিদেশি জিনিসের চোরা কারবারি। রাঘবনের সঙ্গে তার কেন বন্ধুতা গড়ে উঠেছিল আমরা জানি না। তুমি জানো? রমেশ চাপা স্বরে বলল, আমার কেন যেন সন্দেহ হয় রাঘবন সত্যি কি সাংবাদিক। চমকে উঠে বললুম, কেন কেন? রমেশ বলল, তার সঙ্গে মেলামেশার চেষ্টা করে দেখেছি, তার কথাবার্তা সাংবাদিকদের মতো নয়। অবশ্য আমার ভুল হতেও পারে। কেন যেন সন্দেহ হয় পিটার গোমসের কোনো মাদ্রাজবাসী সহযোগী কোনো গোপন কারণে এই ভদ্রলোককে সাংবাদিক সাজিয়ে এখানে পাঠিয়েছে। বর্মনদা এবার তার পিঠ চাপড়ে বললেন, বাহ, তোমার মাথায় নানা রকম অঙ্ক আছে, ভবিষ্যতে তুমি নাম করবে। রমেশ কাঁচু মাচু মুখে বলল, প্লিজ বর্মনদা, আমাকে ভরকে দেবেন না। বর্মনদা হঠাৎ ঘুরে আমাকে বললেন, জয়ন্ত, এই বিদেশি সিগারেটের প্যাকেটটা তোমাকে নিশ্চয়ই ওই শ্রীমান উপহার দিয়েছিল। বললুম, হ্যাঁ। রমেশ বলল, মাঝে মাঝে আমার সিগারেট খেতে ইচ্ছা করে, কিন্তু সিগারেট ছাড়ার প্রতিজ্ঞা রাখতে পারি না। বিশেষ করে আমেরিকান সিগারেট, মার্লবরোর প্যাকেট কোনো দোকানে দেখলে ভীষণ লোভ হয়। এখানে এসেই একটা দোকানে দেখতে পেয়ে 2 প্যাকেট কিনে ফেলেছিল। বর্মনদা বললেন, রে বাবা, তার মানে তুমি এই বয়সেই ইয়াংকির সঙ্গ করে এসেছো? রমেশ বলল, গত অক্টোবরে সরকারি আমন্ত্রণে ওয়াশিংটন গিয়েছিলাম। ততক্ষণে আমরা হোটেল দ্য সার্কের সামনে পৌঁছে গেছি। বর্মনদা বললেন, মোটে 10টা বাজে, চলো ক্যান্টিনে ঢুকে চায়ের লিকার পান করা যাক। আমরা সবে ঘুরেছি এমন সময় পশ্চিম দিক থেকে একটা গাড়ি এসে আমাদের কাছাকাছি দাঁড়িয়ে গেল। তারপর দেখি গাড়ি ড্রাইভ করছেন ক্যাপ্টেন বার্মা এবং তার বাঁ পাশে বসে আছেন স্বনামধন্য কর্নেল নীলাদ্রি সরকার। বর্মনদা বললেন, কি ব্যাপার ক্যাপ্টেন সাহেব? ক্যাপ্টেন বললেন, কর্নেল সাহেবকে অনন্তপুরমে নৌবাহিনীর ঘাঁটিতে নিয়ে গিয়েছিলাম। কর্নেল তার পাশ থেকে বললেন, সম্মেলন কি শেষ হয়ে গেল? বর্মনদা বললেন, না, ওই বিরক্তিকর ভাষণ বরদাস্ত হলো না, তাই যাতায়াতের টাকা করে মিটিয়ে নিয়ে আমরা 3 জনে কেটে পড়লুম। কর্নেল বললেন, অনেক দূর থেকে বাইনোকুলারে তোমাদের 3 জনকে খুব হাসি খুশি অবস্থায় আসতে দেখছিল। আমার দৃঢ় বিশ্বাস তোমাদের আলোচ্য ছিল কোনো মজার ঘটনা, যা সমুদ্র ভবনের লাস্ট সেশনে তোমরা উপভোগ করেছো। বর্মনদা বললেন, ঠিক ধরেছেন, কিন্তু আসলে আমরা মনে মনে আপনাকেই খুঁজছিলাম। ক্যান্টিনে চা খেয়ে ক্যাপ্টেন সাহেবের বাংলোয় ফোন করতাম। আমি বললাম, ক্যাপ্টেন বার্মা আর কর্নেল যদি আমাদের সঙ্গে ক্যান্টিনে কিছুক্ষণ কাটিয়ে যান, সেই ঘটনাটা শুনতে পাবেন। ক্যাপ্টেন বার্মা ঘড়ি দেখে বললেন, না, আমাদের সমুদ্র ভবনের লাস্ট সেশনে একবার উপস্থিত থাকতেই হবে। কর্নেল তার পাশ থেকে বললেন, ঘটনাটা 1 লাইন শুনতে পেলে ভালো হয়, আমার কাজে লাগতে পারে। তখন আমি গাড়ির সামনে দিয়ে ঘুরে কর্নেলের কাছে গেলুম। তারপর সমুদ্র ভবনের লনের ফুলবাগিচায় ডক্টর সুভদ্রা ফাটনবিস এবং সাংবাদিক মিস্টার রাঘবনের অন্তরঙ্গ আলাপের কথাটা জানিয়ে দিলুম। আমার কথা শুনেই কি জানি কেন কর্নেল বলে উঠলেন, ক্যাপ্টেন বার্মা, আর দেরি করা ঠিক নয়, সমুদ্র ভবনে পৌঁছানো দরকার। ক্যাপ্টেন বার্মার গাড়ি জোরে বেরিয়ে গেল। আমি অবাক হয়ে বললাম, বর্মনদা, আমরা সমুদ্র ভবন থেকে চলে এসে বোধহয় ভুল করেছি। কর্নেলের কথা শুনে মনে হলো নিশ্চয়ই সেখানে কিছু একটা ঘটতে চলেছে। রমেশ সাই দিয়ে বলল, জয়ন্তদা ঠিক বলেছেন। বর্মনদা বললেন, যা ঘটার তা ঘটবে, যত শিগগির ঘটে তাই ভালো। চলো আমরা চায়ের লিকার পান করি। আর রমেশ, তুমি কি তোমার মার্লবরোর প্যাকেট শেষ করে ফেলেছো? হ্যাঁ বর্মনদা। আমি বললাম, আমার প্যাকেটে এখনো কয়েকটা আছে। লাউঞ্জে ঢুকে দেখি একেবারে ফাঁকা হয়ে গেছে। তারপর চোখ পড়ল শেষ প্রান্তে 2 জন তাগড়াই সন্দেহজনক চেহারার লোক বসে আছে। ক্যান্টিনে ঢুকে কথাটা বর্মনদাকে বলতেই তিনি আসতে বললেন, তোমরা নাবালক, বুঝতে পারছো না পুলিশের স্পেশাল ব্রাঞ্চের লোক এই হোটেলে মোতায়েন করা হয়েছে। বিশেষ করে এসবি সম্মেলনে নানা দেশের গুপ্তচররা এসে জুটে যায়। জানালার ধারে বসে 3 কাপ মিষ্টি চায়ের লিকারের অর্ডার দিলেন বর্মনদা। কিছুক্ষণ পরে চা খেতে খেতে বললুম,
বোঝা যাচ্ছে কর্নেল অনন্তপুরমের ঘাঁটির কাছে সেই বিদেশি জাহাজডুবির ব্যাপারে নতুন কোনো তথ্যের খোঁজে গেছিলেন। বর্মনদা বললেন, হ্যাঁ, জাহাজটা কোন দেশের এবং জাহাজে যারা ছিল তাদের খোঁজখবর না জানলে পিটার গোমস এবং ক্যাপ্টেন বার্মার হস্তগত জিনিস দুটির রহস্য বোঝা যাবে না। রমেশ বলল, গত রাতে পুলিশ পোড়ো বাতিঘরের ওখানে কোথায় হানা দিয়েছিল শুনেছি। বর্মনদার চোখ পাকিয়ে বললেন, কি আশ্চর্য, তুমি শুধু কানে শুনেছ, দেখতে যাওনি? এমন একটা সাংঘাতিক খবর তোমার কাগজ মিস করলে তো কেলেঙ্কারি। আশ্চর্য, আমি ভাবছি তুমি। কথাটা অসমাপ্ত রেখেই বর্মনদা বললেন, না, রমেশ এখনো কচি খোকা থেকে গেছে। জানেন তো, ও সিগারেট বার করো, এমনভাবে সিগারেট টানবো যেন রমেশকেই পুড়িয়ে খাচ্ছি। আমি পকেট থেকে মালবড়োর প্যাকেট বার করে দেখলুম এখনো 4টে সিগারেট আছে। 3জনে 3টে সিগারেট ধরালো। তারপর রমেশ চাপা স্বরে বলল, বর্মনদা, আমি ওই জঙ্গলে যাইনি বটে, কিন্তু ভোরবেলা সি বিচে একজন জেলের কাছে সব খবর জেনে নিয়েছি। পিটার গোমসের ম্যানেজার ধরা পড়েছে, কিন্তু তার সঙ্গী পালিয়ে গেছে। সেই সঙ্গীর খোঁজে পুলিশ এখন নাকি সাবধানে খোঁজাখুঁজি করে বেড়াচ্ছিল। জানালা দিয়ে পিচ রাস্তার দিকে তাকিয়ে বর্মনদা সিগারেট টানছিলেন। বললেন, তুমি তাকে সন্দেহ করলেই পারতে। পালিয়ে যাওয়া লোকটা কে হতে পারে বলে তার সন্দেহ হয়? রমেশ হাসল। নিশ্চয় জিজ্ঞাসা করেছিলুম, লোকটা অনেক খবর রাখে। সে বলল, পিটার সাহেবের সঙ্গে ভোটের বাবু সেনাপতি মশাইয়ের খুব ভাব ছিল। পিটারের কারবার তো তাঁর জোরেই চলতো, পুলিশকে মুখ বুজে থাকতে হতো। জেলে লোকটির মতে গত রাতে যে পালিয়ে গেছে সে সেনাপতি মশাইয়ের কোনো লোক। এখানকার সব দুর্বৃত্ত নাকি ভোটের বাবুর চেলা। এই সময় বর্মনদা হঠাৎ উঠে দাঁড়ালেন। বললেন, সমুদ্র ভবনের দিকে কি যেন গন্ডগোল বেঁধেছে। চলো জয়ন্ত, দেখে আসি। রমেশ, রেডি হও, নিশ্চয়ই জব্বর কিছু খবর পেয়ে যাবে। বর্মনদা চায়ের দাম মিটিয়ে দিয়ে হন্তদন্ত বেরোলেন। আমরা তাকে অনুসরণ করলাম। গেট পেরিয়ে গিয়ে দেখি সমুদ্র ভবনের সামনে রাস্তা অবধি বেশ ভিড় জমে গেছে। পুলিশের কয়েকটা গাড়িও দেখা গেল। আমরা হন্তদন্ত এগিয়ে গেলুম। সমুদ্র ভবনের সামনে পৌঁছে দেখলুম একটা প্রিজন ভ্যান তখনই চলে গেল। তারপর পুলিশের একটা জিপ ভ্যানটাকে অনুসরণ করল। এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলুম, কি ব্যাপার বলুন তো? ভদ্রলোক বললেন, কি জানি কি ব্যাপার, বোঝা গেল না। ওদিকে বর্মনদা তখন ভিড়ের ভিতর হারিয়ে গেছেন। রমেশকে খুঁজে পেলুম না। ব্যস্ত হয়ে ভিড়ের ভিতরে যাকেই জিজ্ঞেস করছিলাম তিনিই বলছিলেন কি ঘটেছে জানেন না। এরা সবাই স্থানীয় লোক এবং পুলিশের হামলার কথা শুনে এখানে এসে ভিড় জমিয়েছে, তা বুঝতে দেরি হলো না। সমুদ্র ভবনের গেটে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে এবং ভিতর থেকে বিজ্ঞানীদের 2-1 কথা জিজ্ঞেস করে বেরিয়ে আসতে দিচ্ছে। এক বিজ্ঞানী ভদ্রলোক বেরিয়ে আসা মাত্র তাকে জিজ্ঞেস করলুম, এখানে কি কোনো গন্ডগোল হয়েছে স্যার? ভদ্রলোক গোমরা মুখে বললেন, আমি কিছু জানি না। পুলিশ অডিটোরিয়ামের পিছনে কার সঙ্গে ধস্তাধস্তি করছিল শুনলুম। কথাটা বলে তিনি ভিড় ঠেলে চলে গেলেন। অগত্যা আমি আমার আইডেন্টিটি কার্ড পুলিশকে দেখিয়ে ভিতরে যেতে চাইলুম। পুলিশ আপত্তি করল না। লাউঞ্জে গিয়ে দেখি বর্মনদা কর্নেলের মুখোমুখি বসে কথা বলছেন। রমেশকে দেখতে পেলুম না। লাউঞ্জে তখনও ইতস্তত কিছু ভদ্রলোক বসে আছেন। অনেকের হাতে পেপার কাপে চা কিংবা কফি। কর্নেল আমাকে দেখে বললেন, এতক্ষণ তুমি কোথায় ছিলে? রুষ্ট মুখে বললুম, বর্মনদার সঙ্গে কোথায় যাওয়া দেখছি নিরাপদ নয়। দিব্যি আমাকে ফেলে রেখে কখন ভিতরে ঢুকে পড়েছে। বর্মনদা হাসতে হাসতে বললেন, নাটকটা সচক্ষে দেখতে পেলুম না, কিন্তু বোকার মতো নিজের কার্ড দেখিয়ে এখানে ঢুকে পড়েছি। আর আমার সৌভাগ্য, এখানে ঢুকেই কর্নেল সাহেবকে পেয়ে গেছি। ওদের পাশে একটা আসন টেনে নিয়ে বসে বললুম, কিন্তু পুলিশ এখনো এলাকা ঘিরে রেখেছে কেন? গেটেও দেখলুম খুব কড়াকড়ি। কর্নেল বললেন, হ্যাঁ, কড়াকড়ি তো থাকবেই। মূল আসামিকে অনেক কষ্টে প্রায় তাড়া করে নিয়ে গিয়ে পুলিশ অ্যারেস্ট করেছে। এখনো আর একজন সন্দেহভাজন লোককে পুলিশ খুঁজছে। জিজ্ঞেস করলুম, মূল আসামিকে? কর্নেল বর্মনদার দিকে তাকালেন। বর্মনদা মুচকি এসে বললেন,
এখনো তুমি টের পাচ্ছ না সে কি হতে পারে? চমকে উঠে বললুম, মিস্টার রাঘবন নয় তো? আবার কে? বলে বর্মনদা হঠাৎ থেমে গেলেন। লক্ষ্য করলুম তিনি কোণের দিক থেকে সদ্য উঠে আসা এক ভদ্রলোকের দিকে তাকিয়ে আছেন। কর্নেল চাপা স্বরে বললেন, ভদ্রলোককে কোথায় যেন দেখেছি। বর্মনদা বললেন, আমিও দেখেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। ভদ্রলোকের পরনে সাফারি স্যুট, হাতে একটা ব্রিফকেস। তিনি সোজা বেরিয়ে গেলেন। এদিকে ততক্ষণে কর্নেল প্যাকেট থেকে একটা ছবি বের করে দেখছিলেন। হঠাৎ তিনি উঠে দাঁড়ালেন। বর্মনদা বললেন, ব্যাপার কি কর্নেল সাহেব? কর্নেল ব্যস্তভাবে বললেন, আজ অনন্তপুরমে নৌবাহিনীর রেকর্ড থেকে এই ছবিটা পেয়েছি। এটা গ্রুপ ছবি। ডুবে যাওয়া ইটালিয়ান জাহাজের ক্যাপ্টেন এবং অন্যান্য যাদের কোস্ট গার্ডরা উদ্ধার করেছিল তাদের ছবির একটা কপি। তোমরা এসো, নাটকটা সচক্ষেই দেখবে। লাউঞ্জের বাইরে একজন পুলিশ অফিসার দাঁড়িয়েছিলেন। কর্নেল হন্তদন্ত এগিয়ে গিয়ে তাকে ছবিটা দেখিয়ে কিছু বললেন। আমরা এগিয়ে গিয়ে দেখি সেই পুলিশ অফিসার এবং আরও জনা ৩-৪ সাদা পোশাকের পুলিশ সেই ভদ্রলোককে ঘিরে ধরেছেন। ভদ্রলোক খাপ্পা হয়ে তর্জন গর্জন করছেন, কিন্তু শেষাবধি সাদা পোশাকের পুলিশরা তার হাত থেকে ব্রিফকেসটা নিয়ে তার হাত দুটো পিছনে এনে হ্যান্ডকাপ করিয়ে দিল। তারপর তারা তাকে নিয়ে গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটা অ্যাম্বাসেডর গাড়িতে ঢোকালো। কর্নেল পুলিশ অফিসারটির সঙ্গে যাচ্ছিলেন। তিনি সাহসে গাড়ির সামনে উঠে হাত নেড়ে কর্নেলকে বিদায় জানালেন। আমরা দুজনে হতবাক। আবার আইডেন্টিটি কার্ড দেখিয়ে গেট পেরিয়ে কর্নেলের কাছে গেলুম। বললুম, এই ৩ নম্বর আসামিটি কে? কর্নেল বললেন, এখানে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কোনো কথা নয়। ওই দেখো, ক্যাপ্টেন বার্মা তার গাড়িতে বসে অপেক্ষা করছেন, আমরা তার কাছে যাই। ক্যাপ্টেন বার্মার গাড়ির কাছে যেতেই তিনি হাসতে হাসতে বললেন, তাহলে সত্যিই চন্দ্রস্বামী আইয়ার এখনো ভিতরে ছিল? কর্নেল বললেন, বেরুবার সুযোগ খুঁজছিলেন, কিন্তু আইয়ার সাহেব ভাবতে পারেননি আমি তার জন্য লাউঞ্জে ওত পেতে বসে আছি। ক্যাপ্টেন বার্মার গাড়িতে চেপে আমরা তার বাংলোয় পৌঁছালুম। তারপর তার গেস্ট রুমে কর্নেলের সঙ্গে গিয়ে ঢুকলুম। ক্যাপ্টেন বললেন, আমি পোশাক বদলে আসছি, এত বেলায় সুভদ্র কি কফি খাবে? বর্মনদা বললেন, না, আমি হোটেলে ফিরে লাঞ্চ খাবো। জয়ন্ত? আমি বললাম, না, এই যাত্রায় আমি বর্মনদার সঙ্গী, কাজেই তিনি যা করবেন আমিও তাই করব। কর্নেল বললেন, তাহলে তোমরা আমাদের 2 বৃদ্ধের কফি পান দেখবে? বললাম, না, আপনার মুখে রহস্যের জট খোলার বিবরণ শুনুন। বর্মনদা বললেন, হ্যাঁ, আমার মাথার ভিতরে এখন অনেক প্রশ্ন মাছির মতো ভ্রমণ করছে। কর্নেল বললেন, একটু অপেক্ষা করো, ক্যাপ্টেন বার্মার সঙ্গে আশা করি রামলালের তৈরি কফিও এসে যাবে। বর্মনদা ভুরু কুঁচকে কি ভাবছিলেন, তারপর বললেন, মাই গুডনেস, তৃতীয় মূল আসামি তামিল সাংবাদিক মিস্টার রাঘবন, তাই না? কর্নেল বললেন, ভদ্রলোক পুলিশ দেখে হঠাৎ যদি চুপি চুপি পালিয়ে যাওয়ার চেষ্টা না করত এবং পিছনের অফিসে ঢুকে বসে থাকতো, তাকে পুলিশের খুঁজে বের করতে সময় লাগতো। বললুম, তাহলে আমার সন্দেহটাই ঠিক প্রমাণিত হলো। গতকাল ভোরে হঠাৎ সি বিচ থেকে উঠে রাঘবন তাহলে পিটার গোমসকেই বধ করতে গিয়েছিল। বর্মনদা বললেন, ঠিক তাই। দুজনের মধ্যে ওই সময় গোপন খাঁড়ির ধারে বসে লুকিয়ে রাখা জিনিসটা নিয়ে দর কষাকষির প্রোগ্রাম ছিল। কি বলেন কর্নেল সাহেব? এই সময় ক্যাপ্টেন বার্মা এবং তার সঙ্গে রামলাল এসে ট্রেতে কফি রেখে গেল। ক্যাপ্টেন বার্মা কফিতে চুমুক দিয়ে বললেন, সুভদ্রের কথাটা আমার কানে এসেছে, ব্যাপারটা ঠিক তাই। রাঘবন পিটার গোমসের ম্যানেজার নবকুমার পণ্ডার সঙ্গে গোপনে ভাব করে জিনিসটার হদিশ পেয়েছিল। পণ্ডা জানতো ওটা কোথায় পোঁতা আছে, কাজেই পণ্ডা এবং রাঘবন দুজনেই পিটারকে কৌশলে খুন করার ষড়যন্ত্র করেছিল। বললুম, এটা কি আপনার এবং কর্নেল সাহেবের নিছক থিওরি? কর্নেল বললেন, প্রথম দিকে থিওরিটা ক্যাপ্টেন সাহেবের মাথায় এসেছিল। নবকুমার পণ্ডাকে অ্যারেস্ট করার পর জেদার চোটে একসময় সে ভেঙে পড়ে, তারপর চক্রান্তটা স্বীকার করে। আমি অবশ্য পুলিশ সোর্স থেকে টেলিফোনে কথাটা জেনেছিলাম। ওদিকে অনন্তপুরমে নৌবাহিনীর ঘাঁটিতে এখানে আসার পরই ক্যাপ্টেন সাহেবের সঙ্গে গিয়ে তাদের বলেছিলুম
ডুবে যাওয়া জাহাজ থেকে যাদের উদ্ধার করা হয়েছিল তাদের নিশ্চয়ই ফটো রাখা আছে। আমি সেই ফটোর একটা কপি পাওয়ার জন্য ওদের অনুরোধ করেছিলাম। আজ থানায় ফোন করার পর অনন্তপুরমে ফোন করেছিল। ওরা বললেন ফটোর কপি আমরা গেলেই পেয়ে যাব। বর্মনদা বললেন, কিন্তু এই চন্দ্রস্বামী আইয়ারের ভূমিকাটা কি? কর্নেল বললেন, সে এক লম্বা চওড়া কাহিনী। কলকাতায় ক্যাপ্টেন সাহেবের টেলিফোন পাওয়ার পর আমি আমার নিউজ পেপার কাটিং এর ফাইল খুঁজে জার্মানির জীববিজ্ঞানী ডক্টর ফ্রেডারিক স্টাইনগাসের হঠাৎ রহস্যময় মৃত্যু এবং তার ল্যাব থেকে মূল্যবান নথি চুরি যাওয়ার যে খবর বেরিয়েছিল সেটা বের করি। ওই কাটিংটা নেহাত খেয়াল বসে রেখেছিল। অবশ্য জয়ন্ত জানে এই ধরনের নিউজ কাটিং সংগ্রহ করা আমার বাতিক, কখন কোনটা কাজে লেগে যায়। বর্মনদা বললেন, আপনার এখানে ছুটে আসার কারণটা বোঝা গেল, কিন্তু খবরে কি অনন্তপুরমের কাছে ইতালিয়ান জাহাজডুবির কোনো উল্লেখ ছিল? কর্নেল বললেন, না, এই খবরটা তার 1 মাস পরে বেরিয়েছিল। জার্মান সরকারের পুলিশ দপ্তর একটা সূত্র পেয়েছিল। ডক্টর স্টাইনগাসের হত্যাকাণ্ডের আগে একজন ভারতীয় জীববিজ্ঞানী তার সহকারী নিযুক্ত হয়েছিলেন। ঘটনার পর পুলিশ জানতে পারে সেই ভদ্রলোক অর্থাৎ চন্দ্রস্বামী আইয়ার ইটালির ভিসা নিয়ে রোমে গেছেন। ইটালির পুলিশ তাকে খুঁজে বের করার আগেই ভদ্রলোক একটা কার্গো ভেসেল বা ছোট মালবাহী জাহাজে চাকরি নিয়ে পাড়ি জমিয়েছেন। তার চাকরি পাওয়ার কারণ কার্গো ভেসেলটা ভারতের মাদ্রাজ এবং বোম্বাই বন্দরে কিছু মাল খালাস করার কথা ছিল। বোঝা যায় এর মধ্যে চোরাই মাল ছিল। প্রায় উপকূল ঘেঁষে জাহাজটা যাচ্ছিল। ডুবো পাথরে ধাক্কা লেগে তলা ফেটে যায় এবং জাহাজটা ডুবে যায়। আইয়ার ভারতীয় হওয়ার জন্য উদ্ধারকারীদের মনে সন্দেহ জাগেনি। বললুম, এই আইয়ার ভদ্রলোক কি এখানে বিজ্ঞানী হিসেবে এসেছিলেন? কর্নেল বললেন, আগেই তো বলেছি আইয়ার একজন জীববিজ্ঞানী, কাজেই তার এই সম্মেলনে আসার আমন্ত্রণপত্র জোগাড় করতে কষ্ট হয়নি। হাসতে হাসতে বললুম, জার্মান জীববিজ্ঞানীর পুরো নথি এবং পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি এখন ক্যাপ্টেন বার্মার করতলগত। ইচ্ছে করলে ওটা কোনো দেশকে বেচে আপনি। ক্যাপ্টেন বার্মা হো হো করে হেসে উঠল। আমি উন্মাদ নাকি? ওইসব নথিপত্র আর ওই খুদে বায়োকেমিক্যাল মেশিন আমার ফার্ম হাউসে পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলবো। তোমরা দুজনে যদি তা দেখতে চাও তাহলে আসতে পারো। বিকেল 4টে আমি কর্নেল সাহেবকে নিয়ে ফার্ম হাউসে যাব। বর্মনদা বললেন, অবশ্যই যাব, কিন্তু একটা শর্ত। এই চাঞ্চল্যকর খবরের কপিরাইট কিন্তু আমাদের দুজনের। কর্নেল বললেন, আমরা না বললেও তোমরা এই রহস্যময় ঘটনার খবর সবিস্তারে লিখবে তা আমরা জানি। যাই হোক, সব জিনিসপত্র গুছিয়ে তৈরি থেকো, আমরা গিয়ে হোটেল দ্য সার্ক থেকে তোমাদের পিক আপ করবো। বাংলা থেকে বেরিয়ে পিচ রাস্তায় হাঁটতে হাঁটতে বললুম, জীবনে এই প্রথম একটি রহস্যের উন্মোচনের সঙ্গে আমি কর্নেলের সারাক্ষণের সঙ্গী হতে পারলুম না। বর্মনদা হাসতে হাসতে আমার কাঁধে হাত রাখলেন, বললেন, ওর সঙ্গী হলে পিটার গোমসের মৃত্যু রহস্যের সূত্র তুমি পেতে বলে মনে হয় না। তুমি তো রাঘবনকে হঠাৎ সি বিচ থেকে ওপরে উঠে যেতে দেখেছিলে, আর তারপরেই পিটারের রক্তাক্ত লাশ খাড়ির জলে দেখতে পাওয়া যায়। তাছাড়া তুমি ওই সূত্রটা আমাকে না জানালে আমিও ওই কেয়াবনের কাঁটায় ক্ষতবিক্ষত হয়ে দুপাটি লেডিস স্যান্ডেল খুঁজে পেতুম না, এবং সেখানে কিছু একটা পোঁতা আছে বলে সন্দেহ করতুম না। অতএব জয়ন্ত, চন্দনপুর অনসিতে এবারকার রহস্য কাহিনীর সূত্র আবিষ্কার আমরা দুজনেই করেছি, কি বলো? সহাস্যে বললুম, আজ রাতে ক্যাপ্টেন বার্মার খামারে এই কৃতিত্বের কথা আপনি কিন্তু সগৌরবে জানিয়ে দেবেন। আমরা হোটেল দ্য সার্কের দিকে এগিয়ে চললুম। কাছাকাছি গিয়ে সুভদ্র বর্মন হঠাৎ থমকে দাঁড়িয়ে ফিক করে হাসলেন। তারপর বললেন, ওই যা, ডক্টর সুভদ্রা ফাটনবিসের অবস্থাটা জানা গেল না। আমার ধারণা চোরাই মালটার ক্রেতা ছিলেন তিনি। তাছাড়া মিস্টার আইয়ারের সঙ্গে আগেই তার বোঝাপড়া হয়েছিল, এতে সন্দেহ নেই। জয়ন্ত, বড্ড ইচ্ছে করছে একবার ভদ্রমহিলাকে দর্শন করতে, কিন্তু থাক। বর্মনদা হঠাৎ থেমে গিয়ে চাপা শ্বাস ছাড়লেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই।
গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।